একটা বই আর আপনার একটা বই দেন না, কবিতা পড়তাম নিয়ে। এই জেলে আপনি বইটা ওনাকে দেন। শিপারা আমরা আজানের বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের মাঝে এখন কিছু কথা নিয়ে আসছেন ইশরাক জাহান জেলি, বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি এবং সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক। আসছেন ইশরাক জাহান জেলি। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজ নন্দিত আলোয় আলোকিত এই কোনা গ্রাম, আর সেই নন্দিত আলোক প্রভা হচ্ছে আমাদের কবি রওশনারাবাসী। শুভেচ্ছা সবাইকে। সম্মানিত আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, এছাড়া এখানে হয়তো এলাকার গুণীজন, আমার রওশনারা বাসিয়াপুর পারিবারিক আত্মীয়জন সবাই উপস্থিত আছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কবি রওশনারাবাসী খুব পরিচিত একটি নাম, যে নামের আলোকেই কবি আলোকিত। আর তার লেখার ধরন এবং লেখার যে গভীরতা তা পড়লেই অনুভূত হয়, কারণ যে লেখা মনের গহীনে রাখাপাত করে তাই এক সার্থক লেখা। আর সেখানে কবি সার্থক, সেখানেই কবি সফল, যখন তার কোনো লেখার একটি লাইনও কারো মনের মধ্যে দাগ কেটে যায়। আজকের এই দিনে কবির জন্য এতটুকুই বলবো যে তিনি যে প্রাকৃতিক পরিবেশে এখানে আছেন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর এবং বিশেষ করে সাহিত্য এবং লেখার একটা বিশেষ বিনোদনের জায়গা বলা যায়। এমন জায়গায় থাকলে আমার কাছে মনে হয় ও কবি হয়ে যাবে। হাবিব ভাই বলেছিলেন আমি কবি না, আমার মনে হয় এই প্রকৃতির মাঝে মিশলে মনে হবে নিজেই একজন কবি। আর প্রকৃতি, বাসিয়াপু প্রেম প্রকৃতির কবি, দুটোর মিশেল আছে তার লেখার মধ্যে। আর আজকের এই দিনে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমাদের অনেক আগে থেকে এখানে আসার কথা ছিল, তার নতুন একটা বাড়ি হয়েছে, তারপরে তার কবিতার বই প্রকাশনা, সব মিলিয়ে আমরা আসলে অনেকটাই আনন্দিত এবং উদ্বলিত। আর এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, ওনাদেরকে পেয়ে আসলে আমি আরো একটু আনন্দিত, এজন্য যে বাসিয়াপুর সম্ভব করেছে অনেক কিছু আজকের জন্য। আমাদের শেরামদা অনেক কর্মঠ একজন মানুষ, এই বয়সে যে কাজ আমরা করতে পারি না উনি সেটা করে দেখিয়েছেন। এখানে এসে আমি দেখছি মানে লিখে দিচ্ছেন বারবার অনুষ্ঠানটা কিভাবে চলবে, এই যে সৃষ্টিশীলতা প্রতিটি ক্ষেত্রে, এটাই হচ্ছে লেখকের বৈশিষ্ট্য। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের দিনটা আসলে একজন কবির জন্য আনন্দের। মেঘ ছুঁয়েছে মন বইয়ের নাম। আজকের এই তপ্ত দুপুরে মেঘ ছুঁয়ে যাক তা কামনা করতে পারি, কিন্তু আজন্ম কাল যেন মেঘের ঘনঘটা কবির মন থেকে কেটে যায়, এই প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি ইশরাক জাহান জেলিকে, যিনি মেঘ কালারের শাড়ি পরে এসেছেন এবং মেঘ ছুঁয়েছে মনকে নিয়ে মেঘের মতো শীতল কিছু কথা বলে গেলেন। এবার আসবেন আওয়াং তাবং সমরেন্দ্র। তিনি আমাদেরকে মেঘ ছুঁয়েছে মন থেকে একটি চমৎকার কবিতা শোনাবেন। আজকের আমার সবচেয়ে প্রিয় আপা রওশনারাবাসী খুদাইবম এর পঞ্চম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের সর্বোচ্চ যে
সাহিত্যের যে সংগঠন বা প্রতিষ্ঠান বাংলা একাডেমির পরিচালক শ্রদ্ধেয় ডক্টর তপন বাগচি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এরই সাথে এই বর্তমান সময়ের সাহিত্য জগতের নক্ষত্ররা আমাদের এই কোনাগাঁও গ্রামে, প্রত্যন্ত এই গ্রামে উপস্থিত হয়েছেন একমাত্র আমার আপা রসনারা বাসীর কল্যাণে। সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। আজকে আমাদের কোনাগাঁও ধন্য হলো, কোনাগাঁও গ্রামটা ধন্য হলো। তো আমি এই মহতী অনুষ্ঠানে একটা কবিতা পড়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আমি কয়েকটি কবিতা পড়েছি, এর প্রত্যেকটা কবিতা আসলে মেঘ ছুঁয়েছে মন, মেঘ মনের কাছে এসেছে নাকি মন মেঘের কাছে গেছে আমি বলতে পারছি না, আমার মধ্যে দ্বিধা কাজ করছে। তো এর মধ্যে একটি কবিতা আমি পড়ছি, কবিতার নাম জীবন। মাত্র কদিন আগেও ভালো ছিলাম আমরা, ভালো ছিল এই দেশ, ঘরবাড়ি, বিদেশ আর পৃথিবী। কিছুদিন থেকে যেথায় যায় সেথায় মন খারাপের দিন, মন খারাপের গান। পথের ধারের একলা থাকা গাছের মতন বড়ই গরিব লাগছে নিজেকে। আমি আরেকবার আমার নানা বাড়ি যেতে চাই, সেখানে কেবল আমার নানা ভাই আর নানি থাকবে। আমি প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াবো, সেই কুয়ার পাড়ের কাঁচা পাকা মালটা গাছের মালটাগুলো আমার অপেক্ষায় থাকবে, গল্প শোনাবে বলে। হে খোদা, আমার নানা নানিকে বেহেশত নসিব করো। যখন থেকে মন করতে শুরু করেছি সাঁকো পার হলেই মৃত্যুর অজানা রহস্য, তখন থেকে ভাবছি জীবন তুচ্ছ। ধন্যবাদ সকলকে এবং আমার আপার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। উনি একটি চমৎকার আবৃত্তি করলেন, আবৃত্তি শুনে রীতিমতো মুগ্ধ। আরেকটা জিনিস, আমরা যারা ওনার বইটা একটু হলেও পড়ার সুযোগ পেয়েছি তারা দেখবেন যে উনি হয়তোবা শঙ্খঘোষের মতো শব্দের বারান্দা বা আমরা যে কিছু গতানুগতিক বাংলা ব্যাকরণ পড়ে আসি কবিতার জন্য, কবিতা লেখার ছন্দ জানার জন্য, সেই ধরনের কোনো সুনির্দিষ্ট উনি ব্যাকরণ মেনটেন করেন নাই। কিন্তু তারপরেও তার প্রতিটা কবিতা মানে ব্যাকরণের বাহিরে ব্যাকরণ, সৃষ্টির বাহিরে সৃষ্টি, যেন ওনার নিজের একটা নিজস্ব স্বকীয়তা, একদম অপূর্ব সুন্দর। তার প্রতিটা কবিতা পড়লে আমার মনে হয় যেন আমরা শৈশবের দেশে পারিজাত ফুলের কাছে চলে গিয়েছি। আর এইটাও কিন্তু ওনার আরেকটি বইয়ের নাম, শৈশবের দেশে পারিজাত ফুল। ওনার বইগুলোও কিন্তু চমৎকার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের কবি রসনারা বাসীকে এরকম চমৎকার একটি সুন্দর অনুষ্ঠানের সাথে যুক্ত করার জন্য। এবার আসবেন কবি উত্তম কুমার চৌধুরী। তিনি কবি ও গীতিকার। আসছেন উত্তম কুমার চৌধুরী, তিনি বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের একজন সম্মানিত উপদেষ্টা। কবি রসনারা বাসী উদ্বয়ন পঞ্চম প্রকাশনা অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করে আছেন আমাদের গৌরব, আমাদের দেশের অলঙ্কার প্রধান অতিথি ডক্টর তপন বাগচি। বিশেষ অতিথি আছেন আরেকজন আমাদের গৌরব কবি একে সেরাম, আছেন বিশ্ব বাংলা পরিষদের সাহিত্য সাংস্কৃতিক পরিষদের রাহমানা সাব্বির চৌধুরী আপা, যার হাত ধরে আমরা এই বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের কাজ করে যাচ্ছি। এবং সামনে সম্মানিত
সকল গুণীজন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ এই কুনাগাঁও, আমি মনে করি এই কুনাগাঁও আজ একটি ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হবে। কেননা একজন সাহিত্যিক যখন একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেন, তখন সাহিত্যের জগতে একটি তারার মতো সেই গ্রন্থটি যোগ হয়ে যায়। আর আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি এই কবির বাসভবন দেখে, চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য। আসলে আরেকজন কবি বলে গেছেন, কবিতা লেখার একটা উপযুক্ত স্থান এবং প্রকৃতি কিভাবে এই কবিতার জন্য আমাদেরকে আপ্লুত করে, সেই সুন্দর একটি স্থান এখানে আছে, এই কবির ভবন। তা যাই হোক, কবিরা কবিতা লিখেন সমাজের জন্য, কবিরা কবিতা লিখেন মানুষের জন্য। কবিতা যদি না থাকতো তাহলে মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা থাকতো কিনা আমার মনে হয় না। তাছাড়া আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা এই কবিদের কবিতার মাধ্যমে, গানের মাধ্যমেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তাই আমরা কবিদের মূল্যায়ন অবশ্যই করব। এই কবিকে নিয়ে আমি যখন শুনেছি এখানে আসবো, তখনই এই রৌশনারা বাসিয়া পাখি নিয়ে আমি একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি উপস্থাপনের মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। কবিতার নামই রৌশনারা বাসি। সাহিত্যের আকাশে একটি উজ্জ্বল তারা হবে রৌশনারা বাসি, যার ডাকে, যার আমন্ত্রণে আমরা সবাই ছুটে চলে আসি। চমৎকার, হ্যাঁ চমৎকার তার অমায়িক ব্যবহার। কবিমন কবিতার মতো নির্মল, সত্য সুন্দর তার সাধনা। কাব্যমাল হল আজ প্রকাশিতই তার ফল। সহজ সরল সাদা মনের মানুষ, সবাইকে যিনি প্রাণ ভরে ভালোবাসেন। তার কবিতায় আছে মানবতার সুর। কাব্য ভুবনে তিনি চলে যাবেন দূর হতে বহুদূর। আমরা আজ আনন্দিত, আমরা আজ গর্বিত। নতুন কাব্যে ধ্বনিত হবে, মানবতা হবে ঋদ্ধ। হে কবি, এগিয়ে যাও সামনের পথে, তোমারই তো হবে জয়। কবিরা কখনো মরে না, কবিরা অমর অক্ষয়। কাব্য সাধনায় মানুষের হৃদয়ে কবিরাই বেঁচে রয়। বিধাতার কাছে প্রার্থনা করি, হে পরম দয়াময়, আমাদের কবি, সকলের কবি রৌশনারা বাসী যেন পরম সুখী এবং দীর্ঘায়ু হয়। ধন্যবাদ। চমৎকার কবিতা রচনা করলেন এবং পাঠ করলেন সুন্দর করে উত্তম কুমার চৌধুরী। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এবার আমি যাকে আসতে বলবো, তিনি হচ্ছেন রাজনীতির মাঠ গরম করা লোক, সৈয়দ মামুন আহমদ, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন। আসবেন সৈয়দ মামুন আহমদ। চমৎকার লোক তিনি, এবং ওনার আরেকটি চাপা গুণ আছে যেটা আমি টের পেয়েছি, উনি কিন্তু অসাধারণ সুন্দর সঙ্গীত পরিবেশন করেন। আপনারা চাইলে ওনার কাছ থেকে একটা গানও শুনতে পারেন। আসসালামু আলাইকুম। আসলে আপু যা বলেছেন পুরোটা সঠিক নয়। আমাদের রওশনা আর আপুর মেঘ ছুঁয়েছে মন প্রকাশনা মূলক উন্মোচনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি, আজকে আসলে আমি আপুর নিমন্ত্রণে এখানে এসেছি। আমার এসে খুব ভালো লেগেছে, এখানকার পরিবেশ, আপুর বাসা
সব কিছু মিলে। আর সবাইকে উপস্থিত যারা এখানে আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভকামনা। আপুর জন্য দোয়া করি, আপু যেন আগামীতে এরকম আরো ভালো ভালো বই এবং কবিতা নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। এবার কবিতায় নিয়ে আসবেন শিপারা বেগম শিপা। তিনি বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক এবং লেখিকা সংঘের অর্থ সম্পাদক। আসছেন শিপারা বেগম শিপারা। উপস্থিত গুণীজন ও উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। কবি রওশনারা বাসী অত্যন্ত গুণী একজন লেখক। ওনার সব কটি কাব্যগ্রন্থ আমি পাঠ করেছি। অত্যন্ত চমৎকার লিখেন, চমৎকারভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেন। ওনার পঞ্চম কাব্যগ্রন্থ মেঘ ছুঁয়েছে মন, আশা করি এটিও পাঠক হৃদয় জয় করবে। কবির এই নতুন বই থেকে আমি একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম বহুদিন দেখিনি তোমায়। তুমি আমি আজই এক আকাশের নিচে, একই আলো বাতাসে ডুবে, নির্জন দুপুর, ডালিম গাছে কচি পাতাগুলোর উপর রোদ এসে পড়ল। একটি ছোট পাখি এক ডাল ও ঢাল করে ঢাকছে। কি জানি কি ভেবে বেদনার ভরে উঠে মন। তোমাকে দেখিনি বহুদিন, তবু মনে কোনো আক্ষেপ নেই। আমাদের প্রতিদিন দেখা হয় ওই সন্ধ্যা তারার মাঝে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শিপারা বেগম শিপাকে, চমৎকার কবিতা পাঠ করলেন তিনি। এবার আহ্বান জানাচ্ছি কবি এম এ রফ। আসবেন কবি এম এ রফ। এম এ রফ। ও আচ্ছা ও আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই মহতী সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং গুণীজন, রওশনারাবাসী সম্পর্কে আমি বলবো, কারণ আমার বলার মতো এমন কোনো যোগ্যতা নাই। কোনো কিছু যে ইতিহাস সম্পর্কে, সাহিত্য সম্পর্কে যে কিছু বলবো এমন যোগ্যতা আমার নাই। আমি কবি রওশনারাবাসী আপু সাথে অনেক দিন ধরেই আমরা একসাথে সাহিত্য চর্চা করি। আমি সামান্য একজন ছোটোখাটো লেখালেখি করি আর কি। আমাদের কবিবাসী আপা আমাদের স্বরবর্ণ সাহিত্য পরিষদের সহসভাপতি এবং কবি ও কবিতার বিশ্ব কেন্দ্রীয় সহসভাপতি। ওনার কবিতা মানে পরে আমি মুগ্ধ হই এবং প্রায় ওই ফেসবুক খুললেই ওনার কবিতা আমি খুঁজি।
কবি অত্যন্ত গুণী, আমাদেরকে ভাইয়ের মতন উনি দেখেন। আমি আমার একটি ছোট্ট কবিতা পড়ে, আমার লেখা একটি ছোট্ট কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম সীমাবদ্ধতা, মোহাম্মদ আব্দুর রউফ। পাষাণে করোনা কবু প্রণয় যাচনা, সে তো বুঝিতে নারী বিরহ যাতনা। সততারে করদাহ তবু নাহি গলে, হৃদয় কঠিন অতি ভিজে না অশ্রু জলে। করতারে যতনা আদর যতন, হইবে না সে তব মনের মতন। যতই পুজো তারে দুগ্ধ কলা দিয়া, নিতর রহিবে সে চক্ষু মুদিয়া। পাষাণের তোরে কেহ করোনার উদন, না বুঝে সে মনোজ্বালা না বুঝে বেদন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার আসবেন ডাক্তার রায়হানা আক্তার, কিছু বলার জন্য সবিনয় নিবেদন করছি। ডাক্তার রায়হানা আক্তার। সে বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য। আর আমাদের এই সদস্যটি এসেছে সেই সুদূর ময়মনসিংহ থেকে, আমাদের হুমায়ুন আহমেদের এলাকার লোক, নির্মলেন্দু গুণের এলাকার লোক, জাফর ইকবালের এলাকার লোক। ধন্যবাদ সবাইকে। আমি আসলে বক্তব্য দিতে পারি না, তবু আজকের আয়োজনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য ধন্যবাদ জানাই কবি মাসুমা টফি একাকে। আর ওনার জন্যই কেবল ময়মনসিংহ থেকে আজকের এই আয়োজনে, এই সুন্দর মুহূর্তে যুক্ত হতে পেরেছি। রাস্তা দিয়ে যখন আসছিলাম, বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ হয়েছিল প্রকৃতিতে, আর করোনা আকর্ষণ হয়েছিল সিলেটি ভাষায়। আর একেবারে পুরোপুরি টান ছিল বাসিয়াপার ভাষায়। বাসিয়াপার টানে এখানে চলে এসেছি। তো মেঘ ছুঁয়েছে মন। আসলে মেঘ কিন্তু দুই রকমের হয়, কালো রঙের হয় এবং সাদা রঙের হয়। আমার মতো কালো রঙের মেঘ বাসিয়াপার মন থেকে শুরু করে এখানে যারা আছে প্রত্যেকের মন থেকেই কেটে যাক। আর সাদা মেঘ উড়ুক আকাশে, সাদা মেঘ থেকে চলে আসুক বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ধুয়ে যাক এই তীব্র তাপদাহ। নেমে আসুক একেবারেই বসন্তের ছোঁয়ার মতো মৃদু বাতাস। আর বাসিয়াপার বইটি আমার এখনো পড়া হয়নি, তবে একটু একটু শুনেছি, 1 লাইন 2 লাইন করে। তো মেঘ ছুঁয়েছে মন এই বইটি আশা করি অনেকে হৃদয় ছুঁয়ে যাবে। আর বেশি কিছু বললে আমার মনে হয় ভালো হবে না, কারণ এই বই সম্পর্কে আমার কিছু জানা নেই। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার রায়হানাকে। তবে তার একটা কথার আমি মানে কি বলবো, যুক্তি খণ্ডন না করে পারছি না। সে বলল যে কালো মেঘ, মেঘ 2 কালারের হয়, কালো মেঘ সবার জীবন থেকে সরে যায়। কালো মেঘ সরে গেলে বৃষ্টি হবে কি করে? সাদা মেঘ তো বৃষ্টি দিতে পারে না। সুতরাং সবার জীবনে সাদা এবং কালো দুটোরই প্রয়োজন আছে। এবার আমি বিশেষভাবে যাকে আমন্ত্রণ জানাবো, তিনি হচ্ছেন গোলাম মোর্শেদ চন্দন, কবি ও লেখক গোলাম মোর্শেদ চন্দন। উনি আমাদের আজকের অতিথি। মঞ্চে আসবেন গোলাম মোর্শেদ চন্দন। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রিয় সুধী, আজকের এই প্রকাশনা অনুষ্ঠানটি
সবাই যেমন মোড়ক উন্মোচন বলছে, আমি মোড়ক উন্মোচন না বলে পাঠ উন্মোচন বলতে চাই। কারণ বইটি যখন আমরা হাতে পেয়েছি, বিশেষ করে আমি সম্ভবত 70% কবিতা পড়া শেষ হয়ে গেছে আমার। তো যাই হোক, বইটির নাম নিয়ে আগে বলবো। এখানে অনেকেই কবিতা পড়ছেন, কিন্তু বইয়ের নামকরণ একটা বড় ব্যাপার সাহিত্যে, বিশেষ করে কবিতার বইয়ে। তাহলে বইটির নাম হলো মেঘ ছুঁয়েছে মন। আসলে কি মেঘ মনকে ছুঁতে পারে? পারে না। তাহলে এটা কেন? অর্থাৎ এই মেঘ শব্দটি এখানে কিভাবে ব্যবহৃত হয়েছে এটা বিষয়। কারণ এখানে রূপক অর্থে মেঘ, মেঘ কখনো মনকে ছোঁয় না। তাহলে রূপক অর্থে এই যে মেঘ শব্দটি সে ব্যবহার করেছে, এইটাই হলো তার লেখনীর সার্থকতা। অর্থাৎ আমরা তখন এটা থেকে কি বুঝতে পারি হলো আমাদের মন খারাপ বা বিষণ্ণতা যখন ছুঁয়ে যায়, সেই বিষণ্ণ শব্দটিকে ব্যবহার না করে বিষণ্ণ শব্দের প্রতিশব্দ হিসাবে আমরা এখানে কবি ব্যবহার করেছেন মেঘ শব্দটি। এটা চমৎকার নামকরণ। তারপর তার বেশ কিছু কবিতায় আমি যে জিনিসগুলি দেখলাম সেটা হলো তার উপমা ব্যবহারের বেশ চমৎকার উপমা তিনি ব্যবহার করেছেন। বিশেষ করে এই নামে যে বইটার নাম মেঘ ছুঁয়েছে মন, এই নামের যে কবিতাটি, এখানে চমৎকার উপমা ব্যবহার করেছেন। এবং শেষের দিকে তিনি বেশ কয়েকটা দোহা, অর্থাৎ 2 লাইনের কবিতা। 2023-এ আমার একটা বই বেরিয়েছিল চন্দনের দোহা আলো ছায়া নামে, যেখানে 184টা দোহা ছিল 2 লাইনের। এই দোহার একটি ইতিহাস আছে। দোহার ইতিহাসটা হলো, আমরা যদি মধ্যযুগের বাংলা সাহিত্য অতিক্রম করে আমরা যদি উর্দু সাহিত্যে যাই, সেখানে বিশেষ করে ভারতবর্ষে কবিরের দোহা নামে বিখ্যাত কবিরের যে দোহাগুলি, শায়রিগুলি, সেই শায়রিরই একটা পার্টই হলো দোহা, অর্থাৎ 2 লাইনের কবিতা। 2 লাইনের কবিতার লেখা কিন্তু খুব টাফ এই অর্থে, অর্থাৎ 2টো লাইন দিয়ে একজন শ্রোতাকে ধরে রাখা, এবং সেটা বাসিয়াপা খুব সুন্দর করেছেন। আমি এই জন্য ধন্যবাদ জানাই তাকে। এবং তার বেশ কিছু কবিতার আমি করে রাখছি, যেমন আমি বলছি তার উপমাগুলির কয়েকটা উপমা। যেমন ভালো থাকে তোমার হাত ঘড়িটা নীরব ড্রয়ারে নির্জন কোটায়। কি চমৎকার একটা উপমা! অর্থাৎ একটা হাত ঘড়ির সাথে একটা জীবনের কত সারল্য। অর্থাৎ এই যে ব্যতিক্রমী একটা উপমাটা যে ব্যবহার করেছেন, এইটাই কবির, একজন ভালো কবির কাজ। তারপরে যেমন তারপরে আর একটা কবিতায় তিনি বলছেন, একটা জীবন না হয় কাটিয়ে দিলাম দক্ষিণী পায়রার মতন, চোখ ছল ছল করে। অর্থাৎ এই যে নিজের জীবনের সাথে একটি পায়রার জীবনের সাদৃশ্য আনা, তুলনা করা, অর্থাৎ উপমা। এটাও এরকম অজস্র উপমা তার কবিতায় আছে, বিশেষ করে প্রকৃতি। এবং তার বেশিরভাগ কবিতা গেরস্থ কবিতা বলবো। গেরস্থ কবিতা বলতে তার ব্যক্তি জীবনের সুখ দুঃখ, তার চারপাশকে দেখা, এই যে তার জীবনের বোধগুলি, সেগুলি তার কবিতাতে, ম্যাক্সিমাম কবিতাতে উঠে এসছে। এটা একটা ভালো জায়গা। তারপরে এই যেমন আরেকটি কবিতায়, কবিতার জন্য একটি লাল ফুল হয়ে কোথায় ফুটলো, চমৎকার একটা আবার এখানে আরেকটা কবিতায় লিখছে, আমারে সুখ জানে শুধু উঠোন বকুল। তাহলে কি উঠোন বকুল কি আসলে জানে না, কিন্তু জানে। কিভাবে জানে? এই জানার যে প্রয়াসটুকু, এই জানা, অর্থাৎ একটা কবিতা যদি আমি সব বুঝেই ফেললাম, তাহলে সেই কবিতাটা কিন্তু মজা থাকে না। কবিতা একজন পাঠক যখন পড়বে, তখন সে খুঁজে নেবে কিছু। কি খুঁজে নেবে? সেই উপমার মধ্যে, চিত্রকল্পের মধ্য থেকেই তার কবিতার অব্যক্ত যে বিষয়গুলো, যেমন জীবনানন্দের কবিতা যদি আমরা দেখি, কিংবা জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার যদি আমরা ধারাবাহিকতাগুলি দেখি, যেমন ধরেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা এত সহজ, এত সাবলীল, মনে হয় যেন একেবারে চারপাশের আমার জীবনের, যাপিত জীবনের, আমার চারপাশের জীবনের কথাগুলি। কিন্তু সেই কথার মধ্যে আবার আমি আরেকজন কবির দেই, যেমন ধরেন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। এটা বিখ্যাত কবিতার আপনি খেয়াল করেন তো, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই কবিতার একটা প্রেক্ষাপট আছে। অর্থাৎ
এই কবিতাটি যখন লেখেন কবি, বিখ্যাত কবি কলকাতার, তখন তিনি বাম রাজনীতির সাথে জড়িত। সে গেছে পলানোর জন্য, অর্থাৎ আত্মরক্ষার জন্য। যেখানে গেছেন সেখানে একটা পুকুর, বিশাল বড় পুকুর, পুকুরের ওই পারে একটি বোবা মেয়ে কবির জন্য প্রতিদিন ওয়েট করছেন, সাজুগুজু করে কবিকে মানে কোনোভাবে বুঝাতে চাচ্ছেন তাকে ভালোবাসি। তখন কবির মধ্যে ওই চেতনা, দেখেন তো প্রকৃত সারস শব্দটি এখানে, মানুষ নিকটে এলে প্রকৃত ভালোবাসা উড়ে যায়, এটা হলো মেইন কথা। তাহলে ভালোবাসা শব্দটির প্রতিশব্দ হিসেবে কবি এখানে ইউজ করলেন প্রকৃত সারস উড়ে যায়। কেন সারস উড়ে যায় আমাদের তাহলে একটু ভাবতে হয়। সেই ভাবনাটা কি? সেই ভাবনাটা হলো সারস এমনই একটা পাখি, তারা জন্মগতভাবে জোর বাঁধে। একজন মারা গেলে আরেকজন আত্মহত্যা করে, আর কারোর সাথে ঘর বাঁধে না, অর্থাৎ তাদের প্রেম এত পবিত্র, এত ইয়া। তাহলে সে ভালোবাসার ইয়ারকে বোঝানোর জন্য কবি এখানে কি করলেন, ভালোবাসা শব্দটিকে ব্যবহার না করে তিনি সারস শব্দটি বিয়া করলেন। এই লাইনটা হয়ে গেল আমাদের কাছে একটা বিখ্যাত লাইন। অর্থাৎ কবিতা হলো এইরকম, অর্থাৎ যে শব্দটিকে ধরেন আমি আমার কবিতায় বললাম আমি, তুমি, অমুক তমুক, হ্যান ত্যান, এই শব্দগুলিকে আর একটু কম ব্যবহার করে এর প্রতিশব্দ আমি কি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি না বলেও সেই শব্দটির মধ্যে, সেই লাইনের মধ্যে যদি আমি থেকে যায়, সেটাই হলো কবিতা, অর্থাৎ অব্যক্ত কথা। জীবনানন্দের কবিতা, আপনি যদি তারাশঙ্করের উপন্যাস পড়েন তাহলে দেখবেন কি ডিটেইল, অর্থাৎ একটা পাতা পড়ছে সেটাও তার কবিতা, মানে তার গল্পগুলিতে আছে। এটা হলো উপন্যাস দাবি করে। আর কবিতা কি দাবি করে? একটু আবরণ, একটু মানে লুকোচুরি খেলা। যে বড়, যত বড় কবি তার কবিতার মধ্যে তত বেশি লুকোচুরি খেলা। তো আপার সেই জিনিসটা আছে এবং আরো যত্ন নিতে হবে। আমার মনে হয় তার আরো পাঠ দরকার। আধুনিক কবিতার উপরে বেশ কিছু বই আছে, যেমন এই বইগুলি যদি আমি 2-3টা বইয়ের নাম বলি, একজন কবি যদি কবিতা লিখতে চায় তার এই 2-3টা বই বা 10টা বই পড়লে তার লেখা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, আমি দৃঢ় বিশ্বাস। যেমন জয় গোস্বামীর গোসাই বাগান সিরিজ নামে 3 খণ্ডে একটা ইয়ে আছে, যদি কেউ কলকাতায় যান এই 3 খণ্ড যদি পড়তে পারেন, অসম্ভব কবিতার বিশ্লেষণ কাকে বলে, কবিতা লেখার কৌশল, করণ কৌশল আপনি আয়ত্ত করতে পারবেন। তারপরে জয় গোস্বামীর আর একটা বই আছে আকস্মিকের খেলা, কি অসম্ভব কবিতাকে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ আমি বিনয় মজুমদারের একটা কবিতা আছে ঠাকুরনগর, কবিতাটা সুর করছিলেন এরকম, অসীমের ভাই সসীম আর তাদের বোন সীমা। আপনি দেখেন 3টা নাম, অসীম, সসীম, সীমা। বলতে 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 সীমার যেদিন বিয়ে হয়ে যায়, কবিতার শেষ লাইনে এসে সীমার যেদিন বিয়ে হয়ে যায়, ঠাকুরনগর একা হয়ে যায়, একা হয়ে যায়, একা হয়ে যায়, একা। অর্থাৎ এই ঠাকুরনগর শব্দটিকে সে, ঠাকুরনগর একা হয়ে যায় বলতে ঠাকুরনগরটা এইদিকে লাইনের পেছনে একটা স্পেস, এদিকে একটা স্পেস, অর্থাৎ ঠাকুরনগর শব্দটি কি একা হয়? কবি নিজেই ঠাকুরনগর হয়ে ওঠেন, অর্থাৎ কবি নিজেই একা হয়ে যান। অর্থাৎ এখানে সীমা ওই কবির প্রেমিকা হিসাবে ইয়া করে কত চমৎকার ভাবে, অর্থাৎ একটা কবিতার স্পেসের ব্যবহারের যে খেলা। এবং এইটা যদি শক্তি চট্টোপাধ্যায় আপনি আবার যান, অবনী বাড়ি আছো, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যখন পড়বেন দেখবেন অসম্ভব স্পেসের ব্যবহারের মুন্সিয়ানা। অর্থাৎ আপনি এই লাইনটা লিখলেন, দ্বিতীয় লাইনে একটা স্পেস দিয়ে শুরু করলেন, কেন করলেন তার একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা আমরা যখন বুঝতে পারি, একজন কবির এই স্পেস একটা বড় বড় ব্যাপার। একটা কবিতায় স্পেসের ব্যবহার, একটা কমার ব্যবহার, আমি একটা কমার ব্যবহারের চমৎকার উদাহরণ দেই। সুজিত সরকারের একটি কবিতা আছে, সে কবিতাটি হলো 1 লাইনের কবিতা, দেয়াল তুললেই ঘর, কমা ভাঙলেই পৃথিবী। আপনি দেখেন ওই কমাটা হলো দেয়াল, ওই কমাটা শুধু কমা না, ওই কমাটা দেয়াল। অর্থাৎ কি বললাম, দেয়াল তুললেই ঘর, কমা ভাঙলেই পৃথিবী। কবিতা খুব বেশি লিখতে হয় না এক জীবনে, আর এক জীবনে মনে হয় একজন কবি খুব বেশি লেখা লিখতেও পারে না। যেমন ধরেন হেলাল হাফিজের মাত্র 1টি বই, 48টি কবিতা। তারপরে তিনি আরেকটা বই করছেন এবং সেটার সাথে আমি কম বেশি জড়িত ছিলাম, সেগুলি আমার কাছে অত ভালো কবিতা মনে হয় নাই। যেমন শহীদ কাদরীর মাত্র 4টা বই, 4টা কবিতা বই। আপনি যদি বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলে আপনারা সবাই জানেন, এখানে যেহেতু সবাই সাহিত্য চর্চার সাথে কম বেশি সম্পৃক্ত,
পঞ্চপাণ্ডবের বিষ্ণুদের কবিতার বই মাত্র 146টা, খুব বেশি কবিতা না। আমরা যদি আবার জীবনানন্দে আসি, জীবনানন্দের প্রথম কবিতা দেখেন 3 জন কবি দ্বারা প্রভাবিত, তারপর ঝরা পালক, তারপরে প্রথম 3টা বই, অর্থাৎ বনলতা সেনের আগের যে বইটা ধূসর পাণ্ডুলিপি, ধূসর পাণ্ডুলিপিতে এসে জীবনানন্দ তার স্বকীয়তা ছড়ানো শুরু করলো হালকা। যখন সে ইয়াদ আসলো, বনলতা সেন আসলো, আপনি দেখেন বনলতা সেন কবিতাটি বাংলা ভাষায় 2টো কবিতা সবচেয়ে বেশি আলোচিত, তার একটি বনলতা সেন আর একটি বিদ্রোহী কবিতা। বনলতা সেন কবিতার একটা চমৎকার বিশ্লেষণ আমরা ক্লিন্টন বি সিলির একটা বই আছে অনন্য জীবনানন্দ, এই বইটি লেখার জন্য উনি বাংলাদেশে 13 বছর, কলকাতায় 15 বছর, অর্থাৎ 15 আর 13 কত হয়, 28 বছর তিনি একজন কবির জীবন এবং কবিতা নিয়ে বিশ্লেষণ করার জন্য বাংলাদেশ এবং ভারতে থেকেছেন। ওইখানে অসম্ভব চমৎকার চমৎকার বিশ্লেষণ করছেন। যেমন বিশ্ববিদ্যালয় জীবনে আমার স্যার ছিলেন আব্দুল মান্নান সৈয়দ। তো সৈয়দ স্যারের শুদ্ধতম কবিতা, আমি যখন মাস্টার্সের ছাত্র তখন তিনি শুদ্ধতম কবিতার বইটি লিখছিলেন। তা আমি স্যারকে বলছিলাম, স্যার এটা তো কপি পেস্ট। তো যে কোনো কারণে আমার আর মাস্টার্স দেওয়া হয়নি, কারণ স্যারের সাথে আমার জীবনানন্দের কবিতা নিয়ে চরমতম তুমুল ইয়ে হয়েছে। আমার তখন মনে হয়েছিল স্যার কবিতা বোঝে না। তিনি অনেক বড় কবি, আমি তাকে ছোট করছি না। বিশ্লেষণটা ব্যাপারে আমার সাথে তার দ্বিমত হইল। কিরকম হইল? যেমন দেখেন, আপনারা সবাই এই কবিতাটা পড়ছেন, 1000 বছর ধরে হাঁটিতেছি পৃথিবীর পথ ধরে, সিংহল সমুদ্র হতে মালয় সাগরে। একটু খেয়াল করছেন কি? তাহলে প্রথম আমিটা কোথায়? 1000 বছর ধরে হাঁটিতেছি আমি, তাহলে প্রথম আমিটা কোথায়? সিংহল থেকে। তাহলে অ্যাডামস বা আদম, বা আমরা যদি হিন্দু ধর্মের যদি আমি আদি পুরুষ, তার প্রথম পদার্পণ কিন্তু সিংহলে, এবং সেখানে অ্যাডাম হিলস নামে একটা পাহাড় আছে। তাহলে জীবনানন্দ কি বলছে? প্রথম আমি, পৃথিবীর প্রথম আমি থেকে, অর্থাৎ প্রথম আমি মানে কি? এই মানব জন্ম। সে মানব জন্মের প্রথম আমি থেকে আমি কোথায় কোথায় গেলাম, বিম্বিসার, অসুর। এখন এই কবিতাটি বুঝতে হলে বিম্বিসার কে ছিলেন আপনাকে জানতে হবে, বিম্বিসারের হিস্ট্রিটা জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোত্থেকে সে কোথায় কোথায় যাচ্ছে। অর্থাৎ এই যে মিথোলজিগুলি, অর্থাৎ এই কবিতার মধ্যে যে মিথোলজিগুলি সে ইউজ করছে, সেটা যখন জানবেন, কবিতা আপনি যখন পড়বেন তখন সেটা স্বাদ পাবেন। তাহলে 1000 বছর ধরে হাঁটিতেছি আমি, তাহলে প্রথম আমি থেকে হাঁটা শুরু মানব জন্ম। তারপর কোথায় 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 বিম্বিসার, অশোক হয়ে এই যে তিনি ইয়া করলেন। এখানে দেখেন আপনি আরেকটা জিনিস, শ্রীলঙ্কাকে বলছে কি? সিংহল সমুদ্র, অর্থাৎ সিংহল অর্থাৎ আজকের ভারতবর্ষ এবং ইয়ার যে মাঝখানের যে সমুদ্রটার নাম, সেটার নাম হলো মালয় সাগর। অর্থাৎ আমি শ্রীলঙ্কায় নেমেছি, নেমে মালয় সাগর পার হয়ে ভারতীয় ভূখণ্ডে এসেছি। এসে অশোকের, রাজা অশোকের কথা আপনারা জানেন, বিম্বিসারের কথাও জানেন। খ্রিস্টপূর্বে বিম্বিসার একজন অত্যাচারী, অনেক অত্যাচারী একজন রাজা ছিলেন। হ্যাঁ, অশোকের সময় যিনি, উনি হিন্দু থেকে উনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো এই যে হিস্ট্রিটা যখন আপনি জানবেন তখন, এবং বিদ্রোহী কবিতা যদি আপনি দেখেন, বিদ্রোহী কবিতা এর কবি নজরুল ইসলাম আমি শব্দটি ব্যবহার করেছেন 169 বার, 169। এখানে সংখ্যাতত্ত্বের একটা চমৎকার খেলা আছে। সংখ্যাতত্ত্বে যারা সঙ্গীত জানেন, আমি যেহেতু গান টান লিখি আমি একটু বুঝি, অল্প বুঝি। যেমন সারগামে আপনি সা রে গা মা পা দা নি সা, লাস্টের সা কোমল সা, প্রথমের সা, 2 সা এক হলে গানের সুর হয় 7টা। এখন 7কে আপনি যদি সংখ্যাতত্ত্বে ভাঙেন তাহলে 1 আর 6 16, 16 কলা কিসে হয়? 16তে কলা হয়, 16 কলা। 16 কলাটা কি সঙ্গীতের? সা রে গা মা পা দা নি সা। আবার এটাকে উল্টান, সা নি ধা পা মা গা রে সা, 2টা সা এক হয়ে গেল, তখন সপ্ত সুর। এই জন্য নজরুলের কবিতা এবং গানে যেমন দেখেন, মোর প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, কি অসম্ভব চিত্রকল্প। আপনি একবার খেয়াল করছেন, এই গানটির প্রত্যেকটি উপমা আকাশ থেকে আনা। কোত্থেকে? আকাশ থেকে আনা। কিরকম দেখেন, মোর প্রিয়া হবে এসো, অর্থাৎ সে তার প্রিয়তমাকে আহ্বান করছেন। কি আহ্বান করছেন? তুমি যদি আমার প্রিয়া হও, তোমার খোপায় আমি তারা এনে ফুল বানিয়ে সেই ফুল তোমার খোপায় পড়াবো। তারপরে কি বলছেন? চৈতি চাঁদের দুল, অর্থাৎ চৈত্র মাসের চাঁদের তৃতীয়া তিথির দুল তোমার কানে পড়াবো।
তারপরে আবার কি বলছেন দেখেন, হংস মিথুন, এই যে আকাশে যে হাঁসের শাড়ি ইয়া যায়, মালার মতো উড়ে যায়, সেটা দিয়ে তোমার গলায় আমি ইয়া পরাবো। আবার এই গানে আমার গানের 7 সুর দিয়ে আবার এই গানে আবার আলতার কথা বলছে, কত চমৎকার ভাবে দেখেন। অর্থাৎ এই যে আমি আপার কবিতা বলতে গিয়ে আমি আরো অনেকগুলি উপমায় অনেকগুলি কবির কথা বললাম এই কারণেই যে আমরা কবিতা লিখতে গেলে আগে তৈরি হতে হয় প্রত্যেকটা মানুষের। কিন্তু আমরা যেটা হয় বাংলাদেশে, আমি যেটা দেখি, ইভেন দ্যাট আমার ক্ষেত্রেও সেই একই অবস্থা, আমরা লিখতে লিখতে কবি হওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা পড়তে পড়তে যদি কবি হই তাহলে আমরা প্রকৃত কবিতাটি লিখতে পারি। তো যাই হোক, অনেক ধন্যবাদ, আমি অনেক বেশি বলে ফেলছি। আর আপাকে ধন্যবাদ, সাহিত্য চর্চা অব্যাহত রাখবেন নিশ্চয়ই, আর আমাদের আরো ভালো ভালো গান কবিতা উপহার দিবেন। আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই, সালাম নেবেন আমার। ধন্যবাদ। আমার জন্য ঝরিও আবার শিশির সিক্ত প্রাতে, ভাসিয়ে দিও কলস যুগল ইচ্ছে নদীর স্রোতে। কবি রওশন আরাবাসীর খুত হইবমের কবিতা। এবার আসবেন সুমন বণিক, কবি সম্পাদক অগ্নিশিখার। ডেকে নিচ্ছি সুমন বণিককে। ধন্যবাদ। আজকে সকাল মান্যবর সভাপতি এবং মঞ্চে উৎকৃষ্ট বিশিষ্টজন এবং সুদী সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার আগের বক্তা চন্দন ভাই সুন্দর করে বলে গেছেন, অনেক একাডেমিক কথা বলে গেছেন, আমি আর সে দিকটায় যাচ্ছি না। এখন প্রচণ্ড রোদ এবং দুপুরে খাবার সময় হয়ে গেছে, আমি দুই একটি কথা বলব। কবিতার কথা বলছেন চন্দন, যে আমরা লিখে লিখে কবি হই, পড়ে পড়ে হতে চাই না। খুবই সত্য কথা। আমরা যদি কবিতা না পড়ি তাহলে কিন্তু কবিতা লেখা সম্ভব হয় না। আমি যদি 10টা কবিতা পড়ি তাহলে হয়তো আমার মনের ভিতরে কিছু একটা নাড়াচাড়া দিবে বা কিছু একটা ছন্দপতন বা ছন্দর ভাব আসতে পারে। তাই চন্দনের সুরে আমি বলবো, আমরা কবিতা লেখার দিকে যতটুকু মনোযোগী, তার চেয়ে বেশি যেন মনোযোগী হই কবিতা পড়ার দিকে। এবার আসি আমাদের আজকে যার বই নিয়ে আলোচনা। আমি এখানে এসে বইটা পেয়েছি, আগে পেয়েছিলাম, পড়তে পারিনি, এখানে যতটুকু দেখেছি চমৎকার। তার অনুভূতি খুবই চমৎকার, তার কবিতার প্রেমের আকুতি আছে, প্রকৃতির সান্নিধ্যে তার কথা আছে, বিরহের ভাবটা কম আছে। আমার মনে হয়েছে তিনি যদি তার চর্চা ধরে রাখতে পারেন নিশ্চয়ই আরো ভালো ভালো কবিতা আমাদেরকে উপহার দিতে পারবেন। তার প্রথম কবিতাটি যখন আমরা দেখি যে ইচ্ছেগুলো হালকা বেগুনি শিম ফুলের মতন, এই লাইনটা পড়ে সেই জীবনানন্দের কবিতার যখন বলেন জীবনানন্দ তার চোখের কল্পনা করেন বেতের ফলের সাথে, এই যে আনকমন জিনিসটা, একটু ব্যতিক্রম জিনিস, বেগুনি শিম ফুলের মতন, শিমের ফুল, এই যে শিমের ফুলটাকে কবিতায় নিয়ে এসেছেন, এটা কিন্তু সচরাচর হয় না, এটা কবির চোখেই ধরা পড়েছে। আমরা অনেকেই দেখি কিন্তু কবি কবির মতো করেই দেখছে। তার কবিতার হয়তো জীবনানন্দর মতো কারো হৃদয় ঘুরে বেদনা জাগাতে চায়নি, কিন্তু তার কবিতার যে প্রেম আছে, যে ভালোবাসার কথা আছে, যে বাস্তবতা আছে, তার সত্যি হৃদয়কে নাড়া দেয়, হৃদয় ছুঁয়ে যায়। একটি কবিতা, দুটি লাইন আমি পড়ি। কবি এটার গভীরতা অনেক বেশি। রাত গভীরে ট্রেন গেলে প্ল্যাটফর্ম জানে তার শূন্যতা।
রাত গভীরে ট্রেন গেলে প্ল্যাটফর্ম জানে তার শূন্যতা। এই কবিতাটা যদি আরেকটু যত্ন করা যায় আরো সুন্দর হবে। এত সুন্দর উপমা, রাত গভীরে ট্রেন গেলে প্ল্যাটফর্ম জানে তার শূন্যতা। চন্দন আরেকটি বিষয় বলছিলেন যে কবির যে দ্বিপদী যে কবিতাগুলা, সেগুলা চমৎকার, ছন্দ অন্তমিল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মাত্রার কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো দেখতে হবে। তবে ওনার যে বক্তব্য খুবই সুন্দর। শারদ পূর্ণিমা আজ সুন্দর ধরাতলে, রাতের কানায় কানায় নীল জোছনার জল। চমৎকার। আমার জন্য ছড়িও আবার শিশির সিক্ত প্রাতে, ভাসিয়ে দিও কলস যুগল ইচ্ছে নদীর স্মৃতি। খুব ভালো, হৃদয় স্পর্শ করে। আমার যেমন ভাল লাগে না অঘ্রাণে জল, তোমার কেবল সুখ বন্যা নদী কল কল। সুন্দর। কবির বইতে মোট ৭১টি কবিতা আছে। কবির এটি পঞ্চম প্রকাশনা, পঞ্চম কাব্যগ্রন্থ। 1920 সালে প্রথম, 2020 সালে, 2021 সালে, 22-23 সালে একটা ধারাবাহিকতা দেখছি, প্রতি বছর কবিতার বই করা। ভালো ভালো, নিশ্চয়ই ভালো। আরেকটু যত্নবান হলে আরো ভালো হবে, এটা আশা করব। কবির শুধু প্রশংসা স্তুতি বাক্য করলে হয়তো কবি বুঝতে পারবে না, কিছুটা কবিকে একটু স্মরণ করিয়ে দেওয়াও আমাদের দায়িত্ব। আমি যে কথাটি বলে শেষ করব, একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, কবি যেখান থেকে উঠে এসেছেন, এই যে প্রত্যন্ত অঞ্চল, আমি আসার পথে তপনদার সাথে কথা বলছিলাম, এই এলাকা থেকে একজন মানুষ কবি হয়ে ওঠা আসলেই অনেক বড় বিষয়, অনেক কষ্টসাধ্য বিষয়। সেটা আমাদের রৌশন আপা, বাসি আপা এটা করে দেখিয়েছেন। এটা আমাদের প্রেরণা, এটা আমাদের উৎসাহ দিতে। আর কবিতার কথা যদি বলি, কবিতা তো একটা সবসময় একটা নিরীক্ষা, একটা চলমান প্রক্রিয়া, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগিয়ে যায়। কাল কবিতা কাল উত্তীর্ণ হবে, এটা মহাকাল বিবেচনা করবে। তবে কবির দায়িত্বই হচ্ছে লিখে যাওয়া, পড়াশোনা করা এবং লিখে যাওয়া। আমি কবির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তিনি আরো সুন্দর সুন্দর লিখবেন, আরো কবিতার প্রতি যত্নবান হবেন এবং আমাদেরকে আরো নতুন নতুন কবিতা উপহার দিবেন, সেই আশা ব্যক্ত করছি। আর তার এই সংগ্রামী জীবনকে আমি অভিনন্দন করি, আমি অনুসরণীয় এবং অনুকরণীয় বলে মনে করি। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদের সবার ইচ্ছেই থাকবে এই কবি তার যে জগৎ, তার যে কাব্যের ভুবন, সেই ভুবনকে আরো বেশি কুসুমাস্তীর্ণ করে তুলবেন, আরো বেশি সুশোভিত করবেন, আরো বেশি সুভাষিত করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। সুন্দর হোক পৃথিবী। ধন্যবাদ। আসলে মধ্যাহ্নভোজনের সময় প্রায় বেরিয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, অনেকেরই ক্ষুধা, তাই আশা করবো আমরা আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য আরেকটু সংক্ষেপ করবেন। এবং এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি লেখক হাজী মোহাম্মদ আব্দুস সালাম। হাজী মোহাম্মদ আব্দুস সামাদ আমাদের আজকের অতিথি। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, বিশ্ব সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহানামা সাব্বির চৌধুরী মনি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি
ডাক্তার তপন বাগচি, পরিচালক, বাংলা একাডেমি, ঢাকা। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছে লেখক ও সমাজকর্মী সুমন বণিক, কবি এবং অগ্নিশিখার সম্পাদক। মঞ্চে উপস্থিত রয়েছেন গোলাম মুর্শেদ চন্দন, কবি ও লেখক। বিশেষ অতিথি হিসাবে একজনের নাম আমি ভুল করে ফেলেছি, সেটা হল কবি ও গবেষক, সভাপতি বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি একে সেরাম, এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সুন্দর পরিবেশে, এই টিলা এবং টিলার পাশে খাদ, সবুজ চাদরে মোড়ানো এই সুন্দর পরিবেশে আজকের কবি রৌশনারা বাসীর পঞ্চম কাব্যগ্রন্থ মেঘ ছুঁয়েছে মন এর মূরক উন্মোচন অনুষ্ঠান। তো এর আগেও কবির চারটি কবিতা গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই কবিতা গ্রন্থগুলো ছিল কাব্যগুণে গুণান্বিত, পাঠকের মন ছুঁয়েছিল সেই গ্রন্থগুলো। এই পঞ্চম গ্রন্থ আমি আশা করি পাঠকের মন ছুঁবে, এবং আগামীতেও আমরা কবির কাছ থেকে আরও ভালো ভালো গ্রন্থ উপহার পাব এ আশা ব্যক্ত করি। আমাকে সংক্ষেপে কথা বলার জন্য বলা হয়েছে। আমি আজকের এই সুযোগে আমি কবি রৌশনারা বাসীর পরিচয়টুকু একটু তুলে ধরতে চাই। কবি রৌশনারা বাসী পরিচয় তুলতে গিয়ে আমি তার জাতি বংশর পরিচয় আমি সামান্য একটু আলোকপাত করতে চাই, যেহেতু বাইরের অনেক মেহমান আজকে এখানে এসেছেন, তাদের কাছে আমাদের সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য। রৌশনারা বাসী পাঙ্গাল সম্প্রদায় বলা হয়, মণিপুরী মুসলিমও বলা হয়, মিতেই পাঙ্গালও বলা হয়, এবং এই অঞ্চলে একটা বহুল পরিচিত নাম খাই বাঙ্গাল। এইটা খাই বাঙ্গাল বললেই কিন্তু এই এলাকাতে আসে, কমলগঞ্জে আসে, যদি বলে খাই বাঙ্গাল কোথায় থাকে তাইলেও দেখিয়ে দেবে খাই বাঙ্গাল। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ এই বাংলার থেকে, ওরা পাঠান ছিল, এই তরফ অঞ্চলে ছিল। এখান থেকে মণিপুরের গৃহবিবাদের সুযোগে কাঁসা রাজার অনুরোধে আজ থেকে 400 বছর আগে একদল সৈন্য, 1000 সৈন্য এখান থেকে কাছাড়ে পাঠানো হয়েছিল মণিপুরের রাজার সাথে তার যুবরাজের যুদ্ধ, তার ভাইয়ের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধে সহযোগিতা করার জন্য। ইতিহাসের কালো পরিক্রমায় সেই বাহিনী মণিপুরে যুদ্ধ বন্ধ করে মণিপুরে পুনর্বাসিত হয়ে সেখানে থেকে যায়। সেই থেকে যাওয়া মানুষেরই বংশধর বলা হয়। তবে মণিপুরী মুসলিম জাতি কোনো একক জনগোষ্ঠীর থেকে সৃষ্ট নয়। যুগে যুগে ব্যবসায়ী হিসাবে, যোদ্ধা হিসাবে, পর্যটক হিসাবে মণিপুরে গিয়ে অনেকেই সেখানে বসতি স্থাপন করেছে। তাদের বংশধরও একক আত্মপরিচয় হলো আজকের এই পাঙ্গাল জনগোষ্ঠী। আপনারা হয়তো মনে করবেন যে যেহেতু বাংলাদেশে সীমিত কয়েক হাজার মানুষ, 10 থেকে 12,000 মানুষ, এখানে 11-12,000 মানুষ এখানে এই কমলগঞ্জ অঞ্চলেই শুধু বাস করে, আর অন্য কোথাও স্থায়ীভাবে বাস করে না, যদিও চাকুরির কারণে কত সিলেট, ঢাকা বিভিন্ন জায়গায় বসবাস করলেও। তো এই পাঙ্গাল জনগোষ্ঠী আপনাদের একটা ধারণা থাকতে পারে, অনেকেই জানেও না। অনেকে এসে বলে যে মণিপুরীদের মধ্যে যে মুসলিম আছে আমরা জানি না। তো সংখ্যা অল্প, এবং একই এই পকেটে, কমলগঞ্জের এই পকেটে কনসেন্ট্রেট থাকার কারণে অনেকের কাছে পরিচিত নাই। তো আমাদের মধ্যে কিন্তু অনেক গুণীজনও জন্মগ্রহণ করেছে। এই রৌশনারা বাসীর এক নানা
এই যার নাম ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম, তার নানার আপন নানার ভাই। তো ওনার নানা উনি ব্রিটিশ সেনাবাহিনীর ভাইসরয় কমিশনে যোগ দেন। অবশ্য ক্যাপ্টেন হিসাবে উনি যখন উত্তীর্ণ হন তখন উনি চাকরি ছেড়ে দেন। তো উনি আদমপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যানও ছিলেন। এইখানে আদমপুর, এইটা আদমপুর ইউনিয়ন বলা হয়। তো উনারই বংশধর উনি। এই মণিপুরি, ওনার বংশ যে মণিপুরি মুসলিম বললাম, পাঙ্গান বললাম, এই পাঙ্গান জনজাতি আপনারা জানেন উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য মণিপুর। মণিপুর যখন প্রথম স্টেটহুড হয়, প্রথম স্টেট হিসাবে স্বীকৃতি পায়, তার প্রথম চিফ মিনিস্টার ছিলেন জনাব আলিমুদ্দিন। এই আমাদের পাঙ্গাল জনগোষ্ঠীরই বা আমাদের বংশেরই ধারার একজন লোক উনি। তো এই আলিমুদ্দিন মণিপুরের, আধুনিক মণিপুরের স্রষ্টাও বলা হয়। তার সময় মণিপুরের অনেক, যেমন রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিসিন সায়েন্স রিমস, যা তখন মণিপুর মেডিকেল কলেজ নামে পরিচিত লাভ করে, মণিপুর পাবলিক সার্ভিস কমিশন, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মণিপুর তিনি প্রতিষ্ঠা করেন। তিনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, যা পরে মণিপুর ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। তারই উদ্যোগের ফলে 1970-এর সূচনায় বিটি পার্কে তিকেন্দ্রজিৎ ঠাঙ্গাল জেনারেল ও মণিপুরের অন্যান্য বীরদের স্মরণে স্মৃতিসৌধ নির্মিত হয়। তিনি 13 আগস্ট দেশপ্রেম দিবস, প্যাট্রিয়ট ডে হিসাবে ঘোষণা করেন। খংজম যুদ্ধের বীর আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরিকে খেবা চিঙে নিয়ে যান এবং তাকে দিয়ে খেবাতে খংজম ওয়ার মেমোরিয়াল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করান। এইভাবে তিনি ইতিহাসের ওনার জায়গা করে নিয়েছেন। আরেকজন, দু একজনের নাম বলে আমি শেষ করে দিচ্ছি। মানে বাম রাজনীতিবিদ কাছাড়ের জনাব নুরুল হুদা, উনি ইঞ্জিনিয়ার ছিলেন। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে উনি বাম রাজনীতিতে যোগ দেন। কমরেড নুরুল হুদা নামে পরিচিত। উনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে উনি এমএলএ হিসাবে শিলচর থেকে নির্বাচিত হন। তিনি এলএলবিও পাশ করেন। তো এইভাবে ভারতের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন কমরেড নুরুল হুদা। তারপর একজন প্রখ্যাত কবি ছিলেন, কবি খাইরুদ্দিন চৌধুরী। এই আসামে ওনার জন্ম কাছাড় জেলায়। উনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করে গেছেন। উনি কামিনী কুমার স্বর্ণপদকেও ভূষিত হন। তিনি 14 ডিসেম্বর 2013 সালে মৃত্যুবরণ করেন। এইভাবে অনেক গুণীজন এই পাঙ্গাল সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন। আমার ইতিহাসে তার কিছুটা আলোকপাত আমি আমার ইতিহাস গ্রন্থ মণিপুরী মুসলমানদের ইতিবৃত্তে আমি কিছুটা আলোকপাত করেছি। সেখান থেকে আমি দু একটা উদ্ধৃতি দিয়ে তার পরিচয়, পাঙ্গাল জনজাতির পরিচয় তুলে ধরলাম। আমি পরিশেষে আমি কবি রৌশনারা বাসীর দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সবার কাছে তার জন্য এবং আমার জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। সকল প্রস্ফুটিত বুক গরমে ক্লান্ত। এবার আসবেন আমাদের বিশেষ অতিথি A.K. শ্রীরাম, কবি ও গবেষক, সভাপতি বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ। আসছেন A.K. শ্রীরাম। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত রওশনারা বাসী খুদ হেইবমের
পঞ্চম কাব্যগ্রন্থ মেঘ ছুঁয়েছে মন, এই কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান ব্যতিক্রমী অনুষ্ঠান। নিঃসন্দেহে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী মণিয়াপা, প্রধান অতিথি হিসেবে আমি যাকে পেয়েছি আপনারা সবাই চেনেন তাকে, ডক্টর তপন বাগচি, বাংলা একাডেমির পরিচালক, বিশিষ্ট কবি, 90 দশকের একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে তিনি বিবেচিত, একজন শিশু সাহিত্যিক হিসেবেও তিনি সমান আদৃত। একই সাথে তিনি লোক সাহিত্য নিয়ে কাজ করেন, গবেষণা করেন এবং এবার তিনি যে বাংলা একাডেমি সাহিত্য পদক পেয়েছেন এটা লোক সাহিত্য নিয়ে, এছাড়া অনেক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। এরকম একজন গুণীকে আমরা আজকে এখানে পেয়েছি। কুনাগাঁওয়ের মতো একটি প্রত্যন্ত পল্লীতে তিনি এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন সিলেটের একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে যিনি বিবেচিত হন এখন, কবি সুমন বণিক, অগ্নিশিখার সম্পাদক উপস্থিত আছেন। এই মুহূর্তে তিনি বাইরে গেছেন। ঢাকা থেকে এসেছেন গুলাম মুর্শেদ চন্দন, বিশিষ্ট কবি এবং লেখক। আমাদের বন্ধু হাজি মোহাম্মদ আব্দুল সামাদ, একজন বিশিষ্ট লেখক, তার দুটি বই আছে, তবে একটি বই ইতিহাস নিয়ে, মণিপুরি মুসলিমদের ইতিহাস নিয়ে, যেটা ইতিবৃত্ত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এবং যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজন, কবি রওশন আরা বাসী খুদেইবম, তার কাব্যগ্রন্থের জন্যই আমাদের এই আজকের এই আয়োজন, আমাদের এই সমাবেশ। তাকেও আমি সম্বোধিত করছি এবং সমাগত সুধীজন সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা। মহাকবি কালিদাসের একটি কথা আছে, অন্য চিন্তা চমৎকারা কাতরে কবিতা কুত, অর্থাৎ যখন অন্য চিন্তা, ক্ষুধা যখন মানুষের ভিতরে জেগে ওঠে তখন কবিতা পালিয়ে যায়। তো আমাদের অবস্থা এখন অনেক সেরকমই, 2:30 বেজে গেছে, আমরা প্রায় সবাই ক্ষুধার্ত। বিশেষ করে আমাদের একা আপা একটু ক্ষুধার্ত হয়ে পড়েছেন, তিনি উপস্থাপনা করতে করতেই বারবার বলছিলেন যে দেরি হয়ে যাচ্ছে। তো আমি সময় নেব না, খুব সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, কারণ এরকম একটা সুযোগে কিছু কথা বলার একটা সুযোগ নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এরকম সুযোগ তো সবসময় আসে না। আজকের এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে, বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই কমলগঞ্জের এই কুনাগাঁও, এটা প্রত্যন্ত পল্লী, এখানে বিশ্ব বাংলাকে না হোক অন্তত বাংলাকে তারা এখানে প্রতিস্থাপিত করেছে বা এনে জোরও করেছে। ঢাকা থেকে কবিরা এসেছেন, ময়মনসিংহ থেকে এসেছেন, সিলেট থেকে একদল কবি এসেছেন, এখানে স্থানীয় কবিরা তো আছেনই, অর্থাৎ সারা বাংলাদেশের অনেক কবি সাহিত্যিক এখানে জড়ো হয়েছেন এই প্রত্যন্ত পল্লীতে। আমরা একজন কবির পঞ্চম কবিতার যে জন্মোৎসব সেটা উদযাপন করছি এই অনুষ্ঠানে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কবি রওশন আরা বাসীর সাথে আমার পরিচয় বেশ আগে থেকেই। 2020 সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সমুদ্রের কাছে চিঠি, তখন থেকে আমার পরিচয়। বাঁশির সবগুলো কবিতাই আমার পড়া, তার কারণ হলো বাঁশির কবিতা নির্মাণের সাথে আমি কিছুটা জড়িত। তিনি যখন কবিতা রচনা করেন, রচিত হওয়ার পরে সেই কবিতাগুলি যখন পাঠকের কাছে উন্মুক্ত হওয়ার জন্য উন্মুখ হয়ে প্রকাশনার মাধ্যমে চলে যান, তখন আমি যুক্ত হয়ে পড়ি সেই কাজে। অর্থাৎ বাঁশির সবগুলো কবিতার প্রকাশনার সাথে আমি জড়িত, সে কারণে সবগুলো কবিতাই আমার পড়া। বাঁশি আপাদমস্তক একজন রোমান্টিক কবি। তার প্রথম যে কাব্যগ্রন্থ, নাম শুনলে আমরা বুঝতে পারি, সমুদ্রের কাছে চিঠি। তিনি সমুদ্রের কাছে চিঠি লিখতে গেছেন। কি জন্য লেখেন সমুদ্রের কাছে? সমুদ্র আমরা সবসময় জানি একজন প্রেমিক মনকে সবসময় উন্মোহন করে, আমাদের হৃদয়কে সবসময় উত্তাল একটা আনন্দে ভাসিয়ে দেয়। সেই সমুদ্রের কাছে তিনি চিঠি লিখেছেন। তিনি 4-5টি কবিতার বই লিখেছেন, এটা পঞ্চম গ্রন্থ। এর আগে 4টি কবিতার বই, এগুলো যদি আমি নামগুলো বলি, প্রথম কবিতার বই হলো 2020 সালে সমুদ্রের কাছে চিঠি। এর পরের যে কবিতার বই 2021 সালে প্রকাশিত বেদনায় মলাট বাঁধা, আর তারপরের কবিতার বই 2022 সালে বিবর্ণ আবির, আর চতুর্থ কবিতার বই 23 সালে প্রকাশিত শৈশবের দেশে পারিজাত ফুল, আর সর্বশেষ কবিতার বই যেটি নিয়ে আমরা আজকে আলোচনায় মেতেছি সেটা হলো মেঘ ছুঁয়েছে মন। প্রথম যে কবিতার বই সমুদ্রের কাছে চিঠি, বাঁশি চিঠি লিখেছেন সমুদ্রকে, কিন্তু আমি জানি না সমুদ্র হয়তো তার নিজের যে অন্তর্জালা, যে সমুদ্র সবসময় নিজের একটা অন্তর্জালার মধ্যে তিনি ক্রন্দনে ক্রন্দনে ব্যস্ত থাকেন, একটা উত্তাল আলোড়নের মধ্যে থাকেন, সেই সমুদ্র হয়তো বাঁশির সেই
চিঠি ঠিকমতো বরণ করে নেয়নি। আমার মনে হয়েছে তার জন্যই তিনি পরের কবিতাতেই বলেছেন বেদনায় মলাট বাঁধা। তিনি বেদনার্ত হয়ে বেদনা দিয়ে মলাট বেঁধেছেন তার কাব্যগ্রন্থে। তার ভিতরে এক ধরনের বেদনা, এক ধরনের বিষাদ, এক ধরনের বিষণ্ণতা জেগে উঠেছে এবং সেই বিষণ্ণতা ঘন হয়ে বিবর্ণ আবির হয়েছে তৃতীয় কাব্যগ্রন্থে। এই বিবর্ণ আবির যখন হয়ে যায় তখন কবিরা বিষণ্ণ হয়ে যায়, তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু আমাদের কবি রসনারাবাসী হতাশাগ্রস্ত হননি। তিনি চতুর্থ কাব্যগ্রন্থেই শৈশবের দেশে চলে গেছেন পারিজাত ফুলের সন্ধানে। অর্থাৎ তিনি বিবর্ণ হতে হতে আবার জেগে উঠেছেন নতুন করে, পারিজাত ফুলের কাছে চলে গেছেন শৈশবের দেশে। আর সেই শৈশবের দেশে পারিজাত ফুল শুকে তিনি মেঘ ছুঁয়েছে মন, তখন তার মন মেঘ ছুঁয়েছে অথবা মেঘ তার মনকে ছুঁয়েছে, যেভাবেই হোক তো তিনি আবার নূতন করে জেগে উঠেছেন। এই হলো আমাদের রসনারাবাসী কবি তার কাব্য চরিত্র। আমি যেটা খুব সংক্ষেপে, আমি বিস্তারিত আলোচনায় যেতে চাচ্ছি না। তবে একটি জিনিস আমি বলবো যে আমি যেহেতু তার সব কাব্যগ্রন্থের বললাম যে আগেই যে এটা নির্মাণ প্রক্রিয়ার সাথে যুক্ত আছি, এইবারের যে পঞ্চম যে গ্রন্থটি এটা প্রকাশের জন্য যখন প্রস্তুতি নেওয়া চলছে আমি যুক্ত আছি। তা আমি বাসীকে বলেছি যে তোমার কবিতার শেষ দিকের, এই কাব্যগ্রন্থের শেষ দিকের কবিতার মধ্যে কেমন তাড়াহুড়ো ভাব এটা লক্ষ্য করছি আমি, কেমন একটা ছটপটানি তাড়াহুড়ো, এটা কবিতা বই এটা করতেই হবে, এটা এই ধরনের একটা ভাব আর কি। তো আমি তাকে বলেছি এটা একটু আমার মনে হয় একটু ভাবা দরকার এটা। তো এর জন্যে আমি একবার বলেওছিলাম যে আমরা সারাক্ষণ কিন্তু ছুটি, আমরা সবসময় সামনের দিকে ছুটি, আমরা চাই এগিয়ে যেতে, কিন্তু ছুটতে ছুটতে কখনো কখনো থামতে হয়, কখনো কখনো একটু পিছন ফিরে তাকাতে হয়, একটু ভেবে নিতে হয়। বাসীকেও আমি বলি, কারণ এই কবিতার বইয়ের শেষ দিকে এসে আমার কাছে মনে হয়েছে কবিতাগুলো কেমন যেন একটু বিবর্ণ হয়েছে, কেমন যেন একটু বিষণ্ণ হয়েছে, অথবা কেমন একটু খাপ ছাড়া আমার কাছে মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এটা কিছু কিছু কবিতায় তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, পরীক্ষা নিরীক্ষাগুলো ভালো, কিন্তু গদ্য কবিতাগুলোতে দেখা গেছে যে ঠিক যেরকম হওয়া উচিত সেরকম হতে হয়ে উঠেনি। তো এর জন্যে আমি বাসীকে বলি ছুটতে ছুটতেই কখনো থামতে হয়, মাঝে মধ্যে পেছন ফিরে তাকাতে হয়, একটু ভেবে নিতে হয়। এই যে ভেবে নেওয়ার যে বিষয়, এটা আমাদের কবিদের সকলের ক্ষেত্রে বলছি আমি, এটা খুবই জরুরি এটা। তো আমি শেষ করার আগে আমি কয়েকটি কবিতার পংক্তি উচ্চারণ করতে চাই বাসীর কাব্যগ্রন্থ থেকে। আমি যেটা বলেছি যে বাসী সবসময় রোমান্টিক কবি, তার সমস্ত কবিতার মধ্যে কিন্তু প্রেম, বিষণ্ণতা থাকুক, বিষাদ, বেদনা থাকুক, কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে প্রেমটাই প্রধান হয়ে ওঠে। তিনি তার প্রথম যে কাব্যগ্রন্থ সেখানে নির্জন দুপুর কবিতায়, এই যে কাব্যগ্রন্থ পঞ্চম গ্রন্থ, এই পঞ্চম গ্রন্থে নির্জন দুপুর কবিতা লিখেছেন। প্রতিটি নির্জন দুপুরে যে দুঃখ জেগে উঠে মনে, আমি রোজ সেখানে চুপচাপ বসে থাকি। প্রতিটি নির্জন দুপুরে যে দুঃখ জেগে উঠে মনে, আমি সেখানে চুপচাপ বসে থাকি। সেই দুঃখকে তিনি বরণ করেন। এভাবে তিনি আরও বেশ কয়েকটি পংক্তি হয়তো উচ্চারণ করা যেতে পারে। একটাই তো জীবন, আর প্রথম ভালোবাসাও একটাই। এই যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম ভালোবাসা জীবনের, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাসীরও প্রথম ভালোবাসা কবিতা, সে কবিতাকে ভালোবেসেই কবিতা লিখছে এবং লিখবে আগামীতেও। এই ভালোবাসাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং শেষ যে পংক্তিটি আমি উচ্চারণ করতে চাই সেটা হলো মেঘ ছুঁয়েছে মন, যে নাম কবিতা এই কাব্যগ্রন্থের। সেই কাব্যগ্রন্থে তিনি মেঘ ছুঁয়েছে মন নামের যে কবিতা, সেই কবিতায় তিনি লিখেছেন, তুমি চলে গেছো গেট লক বাসে, ঘোর কুয়াশার আবসা অন্ধকার ভেদ করে, মনে হলো পুরো পৃথিবী তোমার সাথে চলে গেছে, যেন মেঘ ছুঁয়েছে মন। সমস্ত পৃথিবী চলে গেছে মনে হয়েছে তার, যখন সে তার যে কাঙ্ক্ষিত মানুষটি যখন চলে যায়। তারপরে মেঘ ছুঁয়েছে মন, মন ছুঁয়ে যায় মেঘ, অথবা মেঘ ছুঁয়ে যায় মনকে। আর মেঘ যখন মনকে ছুঁয়ে যায় অথবা মন যখন মেঘকে ছোঁয়, তখন কি হয়? তখন মানুষ উড়তে থাকে। এবং কবি রসনারাবাসীও আমরা জানি এখন উড়তে থাকবেন। তখন তিনি উড়বেন একটি মুক্ত পাখির মতো, মুক্ত আকাশে উঠবেন। তিনি সুনীল আকাশে উঠবেন, অনন্ত অম্বরে উঠবেন। এবং আমরা চাই রসনারাবাসী আরও দীর্ঘদিন এই সুনীল অম্বরে তিনি আরও ঊর্ধ্বে উড়ুক, তিনি উড়তে থাকুন, কবিতা লিখতে থাকুন, ভালোবাসার কবিতা। আমি এইটুকু বলে
আবারও রসনারাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই কাব্যগ্রন্থের জন্য এবং আশা করছি আগামীতে আরও ভালো কবিতা তিনি আমাদের উপহার দেবেন। ধন্যবাদ সকলকে। সভাপতির অনুমতিক্রমে আমরা এখন একটি গান শুনব, আর গান নিয়ে আসছেন জাকারিয়া জাকির, সিলেট থেকে আগত। গানটি শোনার পর আমরা চলে যাব লেখকের প্রতিক্রিয়া শুনতে। আসছেন সঙ্গীত নিয়ে জাকারিয়া জাকির। মেঘ ছুঁয়েছে মন, কোনাগাঁও আমাকেও ছুঁয়েছে। ধন্যবাদ বাসি আপাকে এরকম একটা পরিবেশে ওনার প্রকাশনা মেঘ ছুঁয়েছে মনে আসতে পেরে। ধন্যবাদ জানাচ্ছি রাহনামা সাব্বির চৌধুরী মনি আপাকেও। সময় স্বল্পতার জন্য একটি গানের আমি 4 লাইন আসলে বলার চেষ্টা করতেছি। আমাদের সিলেট 360 আউলিয়ার দেশ। সর্বশেষ যে ছেলেটি বাউল গান নিয়ে আমাদেরকে মাতিয়ে রাখতো, অল্প কিছুদিন আগেই সে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার একটি জনপ্রিয় গান আমি 4 লাইন গাওয়ার চেষ্টা করছি। ও বন্ধু রে, দূর আকাশ চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া। ও বন্ধু রে, তোর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবার ছাইও রে বন্ধু, দাগা দিবার ছাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ধন্যবাদ সবাই। চমৎকার গান করলেন এবং গান গেয়ে মনে হয় সবাইকে আবার চাঙ্গা করে দিলেন। ধন্যবাদ জাকারিয়া ভাইকে। এবার আমরা শুনব লেখকের প্রতিক্রিয়া। আমাদের আজকের লেখক রওশন আরা বাসি খুদ হইব। থ্যাংক ইউ বোনো। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন সহ উপস্থিত সুধীবৃন্দ, আমার গ্রামের গ্রামবাসী ভাই বোনেরা এবং আমার আত্মীয় স্বজন, আমার দূর দূরান্ত থেকে আসা কবি সাহিত্যিক সহ আমার এলাকার কবি, বিশেষ করে আমার সামাদ মামা, খৈরম ইন্দ্রজিৎ দাদা, শ্যামল দা, স্বপন ভাই, মানিয়া বুজাম সহ আমার ছোট ভাই প্রবীর, সমরেন্দ্র, আইকম, অঞ্জু আমার বোন, আর আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সংসদের প্রতিটি সদস্য এবং মণিপুরী সাহিত্য সংসদ সহ আমার
সবাইকে, আমার ছোট বোন বা আমার মেয়েরা সবাই যারা আসছে আজকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে আমার এই পঞ্চম কাব্যগ্রন্থ মোড়ক উন্মোচনীতে আপনারা অনেক কষ্ট করে এই অনেক গরমের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে এসে অনেক কষ্ট করে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে। বারবার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুবই খুশি এবং আমি পরবর্তীতে আমি অনুপ্রাণিত হচ্ছি আপনাদের এই অনুপ্রেরণায়। আমি আরও ভালো করে লেখার চেষ্টা করব, ভুল ত্রুটিগুলা দেখব। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর তপন বাগচি, কবি ও গবেষক, পরিচালক, বাংলা একাডেমি ঢাকা। আসবেন ডক্টর তপন বাগচি। সময়টা এখন আসলে কিছুটা অসহনীয় হয়ে পড়েছে, কারণ অনেকেই 10টার সময় এসে বসে আছে পর্যন্ত, দুপুরে খাবার সময়ও পেরিয়ে গেছে। যে কোনো কারণেই হোক আসতে দেরি হয়েছে আমাদের মূল আয়োজকদের, সেই দায় অবশ্য আমরাই বহন করছি। এখন আমাদের বক্তব্য ছোট করতে হচ্ছে, যার ঘরে এত আয়োজন সে 1 মিনিটে শেষ করতে হচ্ছে। কিন্তু আসলে হয় কি, ওই 1 ঘন্টা বললেও যে কথা বলা যায়, 5 মিনিটে বললেও সে কথা বলা যায়। সেইভাবে চিন্তা করে আমরা দেখলাম যে সেরামদাও অনেক সংক্ষেপ করলেন, আমিও বিস্তৃত বক্তৃতায় যাব না। তবে যে বইটি নিয়ে আলোচনা, মন মেঘ ছুঁয়েছে মন, সেই বইটি নিয়ে কিছু কথা বলি। বইটি অনেক আগে আমাকে পাঠিয়েছিলেন একে সেরাম ডাকযোগে। বইটি আমি অনেক দাগ মেরে মেরে পড়েছিলাম, তো সেটি ফেলে আসা, এখান থেকে আবার আরেকটি বই সংগ্রহ করে দেখলাম যে আমি যে কথাগুলো ভেবেছিলাম সেই কথাগুলো মনে করতে পারি কিনা। সুমন এবং চন্দনের বক্তব্যে বেশ কিছু কথাই এসেছে যে আমারও ভাবনায় ছিল, আমি সেই রিপিটেশনগুলোতে যাচ্ছি না। পঞ্চম কাব্য একজন কবির কিন্তু প্রতিষ্ঠার, বলা যেতে পারে যে প্রতিষ্ঠার চূড়ান্ত জায়গায় যাওয়ার কথা। আমাদের অনেক বিখ্যাত কবি দুখান বা 3 খান কবিতার বই লিখেও বিখ্যাত হয়েছেন। আবুল হাসানের 3টি কাব্য, আমাদের শহীদ কাদির 4টি কাব্য, হেলাল হাফিজের মাত্র 1টি কাব্য। তাই তৃতীয়, পঞ্চম, নবম সেটি বিষয় নয়, তার 5টি কাব্যই নিঃসন্দেহে, যেটা আলাপ শুনলাম আমাদের একে সেরামের কাছ থেকে, যে সেটি আমাদের বাংলা কবিতায় স্থান করে নেওয়ার মতো। কিন্তু সেই সিলেট থেকে অনেক দূরে কোনাগাঁও, সেখান থেকে ঢাকায় রাজধানীতে পৌঁছানো, কিংবা সারা বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে ত্রিপুরা বা পশ্চিমবঙ্গে বাংলা অঞ্চলে পৌঁছানো, এটা খুব সহজ ব্যাপার নয়। আবার অত্যন্ত সহজ ব্যাপার কি জন্যে, যে এখন কবিতা ফেসবুকে দিলেই আমার মণিপুরের বন্ধু কবিতা পড়তে পারে, মুহূর্তের ভিতরে, সেকেন্ডের মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু সেটি টিকে থাকে কটি। অর্থাৎ ভালো কবিতার চরণ যদি না লিখতে পারি, ওই ফেসবুক হোক, ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া হোক, 16 কোটি বাঙালির ঘরে যদি পৌঁছে দেওয়া হয়, তাতেও কাজ হবে না। অথচ সে কত আগে ভারতচন্দ্র রায়গুণাকর লিখেছে একটি লাইন, সহজ একটি লাইন, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এর চেয়ে সহজ লাইন হয় না। এর চেয়ে দুর্বোধ্য কবিতা এখন আমরা লিখি, আমরা নিজেরাই লিখে নিজেরাই অর্থ উদ্ধার করতে পারি না, বন্ধুরা হাসাহাসি করে কি লেখে। অথচ কি সহজ লাইন, যে তার প্রতিটি শব্দের অর্থ আমরা জানি, ডিকশনারি খুঁজতে হয় না, কিন্তু এখনো টিকে আছে, 1000 বছর পেরিয়ে গিয়েও টিকে আছে। এই যে একটি লাইন লেখার জন্য কিন্তু তিনি, ভারতচন্দ্র রায়গুণাকর, অনেক লাইন লিখেছে। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে একটি লাইন বা 2টি লাইন, এই 2টি লাইন লেখার জন্য টিকে আছেন চণ্ডীদাস। আমরা আসলে ওই 1টি লাইন 2টি লাইন, ওই 2টি লাইন ধরার জন্যই কিন্তু সার্বক্ষণিক লিখি। 5টি বই লিখেছে, তার মানে 5টি বই লিখছে, যদি 50 পৃষ্ঠা 250 পৃষ্ঠা লিখছে, বিষয়টা তা না।
প্রতি মুহূর্তেই কিন্তু লেখা হতে থাকে। কবির কল্পনায় প্রতি মুহূর্তে লেখা আসে, প্রতি মুহূর্তেই তার মস্তিষ্কে সেগুলো আলোড়ন্তরে সবগুলো হয়তো খাতায় তুলে আনা হয় না। এই যে খাতায় তুলে কোনটি আনবো কি কোনটি আনবো না, এই যে সংযমের পরিচয় দেয়া, এই যে পরিমাপের পরিচয় দেয়া, আমি খেয়াল করে দেখলাম যে এই ব্যাপারে আমি প্রথম পাঠ তার কবিতার আগে আমি পড়িনি, এটা সত্য, কিন্তু তার ভিতরে এই পরিমিতি বোধটা চূড়ান্ত রূপে আছে। বাড়তি কথা, বাহুল্য কথা লিখে, দীর্ঘ কবিতা লিখে 5-7 পৃষ্ঠা লিখলে আপনি দেখবেন যে অনেক আবৃত্তিকার দীর্ঘ কবিতা পছন্দ করে, কি জন্য? বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকা যায়। 2 লাইনের কবিতাও কিন্তু মানুষের মনে ছুতে পারে, কিন্তু সে 3 পৃষ্ঠার কবিতা পড়বে। অনেক কবিকেও দেখেছি যে পড়ার সময় ওই শিরোনাম বাদ দিয়ে 3-4টি কবিতা পড়ে ফেলায়, যেহেতু তাকে একটি কবিতা পড়তে বলা হয়েছে সে একটি কবিতা মনে করে পড়ে। এই প্রবণতাগুলো কখনোই টেকে না। কিন্তু নীরবে নিভৃতে কেউ লিখে থাকলে, যেমন আজকে তার এই বাড়িতে এসছি, তার এই বিদ্যুৎহীন জায়গায় তার জেনারেটরের বাতাস খাচ্ছি, তো সেই কারণে বলছি না। আমি আগেই সেরামদাকে বলেছিলাম ওই ঢাকায় বসে যে দাদা আমি তো আগে পড়িনি, কিন্তু তো অসাধারণ ভালো কবিতা লাগে। আমি কয়েকটা নমুনা শুধু বলে শেষ করব। একলা দুপুর নিয়ে অনেকে বলেছে, এটা নিয়ে বলবো না। নাম কবিতার একটা বৈশিষ্ট্য দেখুন, হ্যাঁ, তুমি চলে গেছো গেট লক বাসে, সেখানে তিনি বলছেন যে মনে হলো পুরো পৃথিবী তোমার সাথে চলে গেছে। আমরা জানি সুনীলের একটি কবিতা আছে নীরা, হ্যাঁ, যে যখন তার প্রেমিকা অর্থাৎ নীরা থাকে না, মনে হয় কলকাতা বন্ধ হয়ে গেছে, এরকম একটি লাইন আছে যে সমস্ত কলকাতার রাস্তাঘাট দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এই যে বিরহের তীব্রতা, যে একজন যাওয়া মনে পৃথিবী বন্ধ হয়ে যাওয়া, একটি শহর বন্ধ হয়ে যাওয়া, বিরহের তীব্রতা বোঝানোর জন্য তিনি সমস্ত পৃথিবী বন্ধ হয়ে গেছে এরকম একটি তুলনামূলক বাক্য তিনি ব্যবহার করেছেন। হয়তো সুনীলের ওই লাইন পড়েননি, তার অনুভবে যখন এসছে তখন বোঝা যায় যে কতটা তীব্র তার বিরহের যন্ত্রণা। এই বইতে অনেকে এত প্রেমের কবিতা বলবে, কিন্তু আসলে সবটাই বিরহের কবিতা, সবই প্রেম আর বিরহ তো পাশাপাশি থাকে। তিনি বলছেন দুঃখিনী পায়রার মতন চোখ ছলছল করে। পায়রার চোখ ছলছল করে আমরা কয়জনই দেখেছি। আমাদের সুমন্দা একটা কথা বলছে যে তার চোখে হয়তো এটি ধরা পড়ে, এটি সবার চোখে ধরা পড়ে না। পায়রা বাকবাকুম করে করে তার যখন সঙ্গিনী দূরে চলে যায়, দেখবেন বাকবাকুম করবে, তার ডানা ঝাপটাবে, কিন্তু চাক চলছল করবে। এমনকি ছোটবেলায় আমি দেখতাম, মা আমাদের কবুতরটা তো কাঁদছে, মানে আমাদের ঘরের চালের কাছেই কবুতরের বাসা ছিল, হাত দিয়েও ধরা যেত। মা বলে আরে কবুতর আবার কাঁদে নাকি? কিন্তু আমি ছোটবেলায় টের পেতাম যে মা কবুতরগুলো কাঁদছে। আমি আজকে সেই কান্নার কথা টের পেলাম আমাদের এর রসনারা বাসির কবিতায়। এই অনুভূতিগুলো খুব কোমল এক ধরনের অনুভূতি, এবং ওর কবিতা কিন্তু খুব মানে উচ্চকিত না। আবৃত্তিকারা বিপদে পড়বে যে পড়ে ফাটানো যাচ্ছে না, মাইক ফাটানো যাচ্ছে না। তো অনুভবের কবিতা, যেটা জীবনানন্দার সাথে তুলনীয়। খুব অনুভব করে যদি পড়েন, দেখেন যে আমার ছোটবেলায় আমি ফিরে গেছি, যে কবুতরগুলোর কান্না আমি দেখতে পেয়েছিলাম, আমি লিখতে পারিনি, কিন্তু রসনারা বাসী সেটি লিখেছে, এটি কবিতা। এবং এরকম আরো কিছু উপমার কথা যদি বলি, তিনি একটি বলেছেন যে উঠোনে শুকানো মাঠ দেওয়া শাড়ির গন্ধ, আর আমার সেই জারুল ফুল প্রবণ বেগুনির দিন। রঙের কথা অনেকে বলেছে, ফুল পাখির কথা, সবাই ফুল পাখি লতাপাতার ভিতর দিয়ে তো আমরা আমাদের অনুভবের কথা বলি, এর বাইরে খুব বেশি দৃষ্টি আমাদের যায় না, কারণ এগুলি আমাদের নিত্য ব্যবহার্য, নিত্য দর্শনীয় বিষয়। কিন্তু সেইখানে উঠোনে যে শুকানো মাঠ দেওয়া শাড়ির যে একটা আলাদা গন্ধ থাকে, শাড়ির গন্ধ একরকম, মাড়ের গন্ধ একরকম, কিন্তু উঠোনে যখন শুকুতে দেওয়া হয় তখন তার একটা ভিন্ন গন্ধ তৈরি হয়। এই দুই যৌগ মিলে একটা ভিন্ন গন্ধ তৈরি হয়। সেই গন্ধটা কিন্তু টের পেয়েছে আমার কবি রসনারা বাসী। বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি লিখলে, আপনি লিখলে হয়তো ওই মাঠ দেওয়া শাড়ি লিখতাম, কিন্তু ওই মাঠ দেওয়া শাড়ির গন্ধ, দেখুন রোদের গন্ধ আমরা টের পাই না। জীবন দাস যখন লিখলেন যে ডানায় রোদের গন্ধ মুছে ফেলেছি, রোদেরও যে গন্ধ আছে, রোদের তো উত্তাপ আছে, বিজ্ঞানী কি বলবে, রোদের উত্তাপ আছে, রোদের আলো আছে, কিন্তু রোদেরও যে গন্ধ আছে, ওই কবিতা পড়ার পরে বাঙালি জানতে শিখলো যে রোদেরও একটা গন্ধ আছে। আমি এখনো রোদ উঠলে পাশ দিয়ে গেলে দেখবেন যে এইখানে একরকম গন্ধ, একটু এর সঙ্গে আরো কিছু অনুষঙ্গ যোগ হয়। যেখানে হয়তো খড় পচা ছিল সেখানে রোদের গন্ধটা একরকম, বাঁশঝাড়ের নিচ দিয়ে গেলে একরকম। এই যে অনুভূতিগুলো, কবিতা, এই একটি কবিতা পড়ার সময় যখন আমার পূর্ববর্তী পাঠের কবিতার কথা মনে পড়ে যায়, তখন নিঃসন্দেহে আমি বলতে পারি যে ওই কবিতাগুলো মানের কবিতায় কিন্তু আমার রসনারা বাসী লিখেছে। নাহলে তার শুকনো মাঠ দেওয়া শাড়ির গন্ধ, এবং তার সঙ্গে আরেকটা কি মন পড়ে, তার জারুল ফুল প্রবণ বেগুনির দিন।
দিনটাকে কি আমরা বেগুনি দেখি? এই যে অনুভবটা, দিনটাকে কি দেখি? হয় সাদা দেখি, নাহলে কালো দেখি, উজ্জ্বল দেখি, নাহলে অনুজ্জ্বল দেখি, অন্ধকার দেখি, নাহলে উজ্জ্বলতা দেখি। কিন্তু তিনি কি দেখছেন? জারুল ফুল প্রবণ বেগুনি দিন। জারুল ফুলের যদি ঝাড় কেউ দেখেন যে কিরকম তার ঔজ্জ্বল্য, ঠিক সেরকম দিনটাকে তিনি দেখছেন। অর্থাৎ দিনটিকে শুধু সাদা কালোর মধ্যে না, তার ভিতরে আরো একেবারে সূক্ষ্ম অন্তর্দৃষ্টি দিয়ে যেটা অনুভব করা যায়, সেই কাজটি তিনি করেছেন। আরেকটি কবিতার কথা বলি। বাবার বাড়ির কুয়ো পাড়ে ফোটা শুভ্র মালতীর মতো মায়া লাগে। মায়া লাগা শব্দটি সিলেটের বিভিন্ন গানে খুব প্রচলিত, মায়া লাগা। হ্যাঁ, অন্য অঞ্চলেও আছে, সিলেটে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে। এই মায়া লাগাটা কেমন? শুভ্র মালতীর মতন মায়া, কি কোমল একটা অনুভব। মায়া লাগানো গান নিয়ে অনেক একেবারে মানে দ্রুত বিটের গানও আছে, কিন্তু ও যখন লিখলো শুভ্র মালতীর মতন মায়া লাগে, সত্যি সত্যি সবার অন্তরটা মায়ায় ভরে যায়। তার প্রতিটি কবিতা আসলে এরকম মায়াময়। প্রত্যেকটা নিয়ে আর আলোচনা করবো না, আমি কিছু দাগিয়েছিলাম। আমি এটুকু কথা দিতে পারি যে আমি একসময় একটা লিখবো, বইটা নিয়ে একটা লিখে কোথাও বলবো, সেটি সময় নিয়ে লিখবো, সেটি হয়তো সুবিচার হবে। তার আরেকটি লাইন অসম্ভব। অনেকদিন আগে রুদ্রের উপরে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর উপর আমার বই আছে, আমি যখন ছাত্র অবস্থায় লিখেছিলাম, ওই সময় মারা যায়। সেখানে আমি খেয়াল করলাম যে আমরা মিথের কথা বলেছে চন্দন, অনেক কথা। মিথ কোনগুলোকে বলি আমরা? মিথ তো আসলে অনেক পৌরাণিক কাহিনী, পুরাণ, যত পুরাণ যায়, যে ধর্মেরই হোক। তো জীবিত মিথ তৈরি করা, সুলতান নামে একজন চিত্রশিল্পী ছিলেন, যিনি এই প্রচলিত বাজারি রং ব্যবহার করতেন না। গাছের পাতা বেটে, ফুলের ডাঁটা বেটে, ফুল বেটে ওইভাবে রং বানিয়ে উনি লিখতেন। এবং তার প্রত্যেকটি ছবির বাহু যদি দেখবেন যে একেবারে মাংসলো, বিশাল, কারণ উনি ওরকম একটি মাংসলো শ্রমজীবী সমাজ চেয়েছিলেন যে আমার কৃষকরা হবে বাহু পেশি প্রবণ। ওনার ছবিগুলো ওরকম। তো উনি লিখছিলেন যে আমরা সুলতানের পেশির মতো বলবান। তো এটি অনেকে, যে সুলতান হলো সেদিনের লোক, তার কবিতে, তার চিত্রকলায় আছে বাহু, সেটিকে উনি মিথ বানিয়ে ফেলছেন জীবদ্দশায়। আমিও লিখেছিলাম যে এরকম জীবত চলমান কোনো চিত্রকে আমরা মিথ হিসাবে ব্যবহার করতে দেখি না, কিন্তু রুদ্র পেরেছিলেন, যে কারণে ওটি টিকে গেছে। এবং এই রসনারবাসী একটি হয়তো মনের অজান্তে এরকম একটি কাজ করে ফেলছে। উনি লিখছে কি, এক অসমাপ্ত গল্পের কথা ভেবে মহাদেব সাহার বিরহের কবিতার মতো খাটের এক পাশে শুয়ে আছি। আপনি মহাদেব সাহার কবিতা এটা পড়ার পরে যদি কেউ পারেন, ইন্টারনেটেও পড়তে পারবেন। এত বিরহের কথা এত সুন্দরভাবে বলা, এত বিনয়, এত সুন্দরভাবে বলা। ওনার একটি কবিতার লাইন আছে এরকম, আর কত নত হব দাঁতে ছোবো মাটি। আমরা নত হওয়া বুঝাতে একেবারে খত দেওয়া পর্যন্ত বুঝি, নাক দেওয়া পর্যন্ত বুঝি মাটিতে, কিন্তু উনি লিখছে কি, আর কত নত হব দাঁতে ছোবো মাটি, দাঁত দিয়ে মাটি ছোবো। মানে নত হতে 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 ওনার এতটাই আত্মবিনয় যে আমি আর কতটা নত হব যে দাঁতে মাটি ছোবো পর্যন্ত। ওনার প্রতিটা কথা দেখবেন, বৈশাখের নিজস্ব সংবাদ, বৈশাখ তো আনন্দের দিন, কিন্তু উনি বলছে যে মা বলবেন প্রতি বছর বৈশাখে আসিস। বৈশাখ তো আমাদের একটা বলা যায় এই অঞ্চলের ধর্মীয় উৎসব না, কিন্তু বৈশাখ এই অঞ্চলের মানুষ ভুল করে বৈশাখকে হিন্দু ধর্মীয়। বৈশাখে পয়লা বৈশাখ বা বর্ষবরণ চালুই করেছে সম্রাট আকবর। এর আগে হিন্দুরা করতো অগ্রহায়ণ, মানে অগ্রে যিনি আসেন, অর্থাৎ অঘ্রাণ মাস ছিল পয়লা মাস বর্ষের, বাংলা বর্ষের। ওই সময় ধানের কর দিতে যেত। সেইটি উনি দেখলেন যে না, বৈশাখ মাসেই, বরং ওই সময় তো ধান ওঠে ঘরে, চাষি তো সময় পায় না রাজদরবারে কর দিতে যাওয়ার। উনি ওইটাকে বৈশাখ মাসে করলেন, যে তার ধান উঠবে, শুকাবে, বৈশাখ মাসে শুরু করলেন। এবং কর দিতে যেতে এক এক এলাকার জমিদার এসে 3 দিন 4 দিন 7 দিন লাগতো, এত ভিড় থাকতো। যার ওরা তো কর দিত, মানে ধান দিত, মেপে মেপে ধান দিত। তো এই লোকগুলো রাত্রে থাকবে কোথায়? সামিয়ানা টাঙাই দাও, সেখানে যাত্রা গানের আয়োজন করো, কবি গানের আয়োজন করো, কীর্তন। এই যে বৈশাখী মেলা শুরু হলো, তো সম্রাট আকবর করেছে। কিন্তু আপনি ম্যাক্সিমাম দেখবেন ফেসবুকে একেবারে মুসলিম বন্ধুরা বলে যেটা হিন্দুয়ানি করা যাবে না, এটা হিন্দুয়ানি না, কিন্তু এটা সম্রাট আকবর করেছে। এবং করছে আমারই বাঙালিদের জন্য, এই অঞ্চলের কর দেওয়ার জন্য। তো মহাদেব শাহ লিখলেন যে প্রতি বছর তো বৈশাখে আসি মা, কিন্তু আমার জীবনে তো বৈশাখ কখনো আসে না। ওই কথাটা পড়ার পরে আমার হু করে কান্না আসতো। যে শেষের মহাদেব শাহ কবিতাকে দেখবেন শেষ লাইনটা এমন একটা যে তখন বুক ফেটে কান্না আসে, যে সবার জীবনে বৈশাখ আসছে, কিন্তু আমার জীবন, সে তখন বেকার, শহরে থাকে, মায়ের ডাকে সাড়া দিতে যেতে পারছে না। তার যে বেদনার কথাগুলো, যে আমার জীবনে তো পয়লা বৈশাখ আসে না কখনো। তার বন্ধুর জন্য বিজ্ঞাপন একটি কবিতা আছে, বাসির পড়া আছে কিনা।
শেষ পর্যন্ত কে প্রকৃত বন্ধু? উনি বলছেন যে অনেক বিবরণ, দীর্ঘ কবিতা, বলছে যে আমার পায়ে কাটা ফুটলে যে দাঁত দিয়ে তুলে নিতে পারে আমি সেরকম বন্ধু খুঁজছি। কি অসাধারণ! আমার পায়ে কাটা ফুটলে যে দাঁত দিয়ে তুলে নিতে পারে সে হলো আমার প্রকৃত বন্ধু, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। এই বন্ধু কি আছে আমাদের সমাজে এখন, যে পায়ে কাটা ফুটলে দাঁত দিয়ে তুলে নিতে পারবে? আমরা সেই বন্ধুর সাধনা করি, সেই বন্ধুকে প্রাপ্তির কথা বলি। তো বাসী যখন লিখলে যে মহাদেব সাহার বিরহের কবিতার মতো খাটের এক পাশে শুয়ে আছি, রাতের নির্জনতা এত গভীর, এত রহস্যময়, তার কতটুকু আমরা জানি, যেমন জানি না আমি মানুষের মন। অসাধারণ! মহাদেব শাহকে জীবন্ত, এখনো উনি সুস্থ, উত্তরায় বাসায় থাকেন, শারীরিকভাবে একটু দুর্বল, কিন্তু তার কবিতার মতন বিরহের কবিতার যে তুলনা দেয়া, এই যে জীবন্ত চলমান সমাজ থেকে উদ্ধৃতি নিয়ে মিথ তৈরি করা। এখন মহাদেব শাহর বিরহের কবিতা হয়ে গেল তার কবিতায় মিথের ব্যবহার। এটা অসাধারণ একটি ভালো কাজ। জানি না ভেবে করছে কিনা, কিন্তু দাঁড়িয়ে গেছে। কবি সবসময় কিন্তু ভেবে লেখে না, ভিতর থেকে আসে। চন্দন বলছিল যে আকাশ থেকে নিয়ে নিয়ে নজরুল লিখছে, ওরকম নাজেল হয়, কখনো কখনো নাজেল হয়, পরে টের পাওয়া যায় যে এই জিনিসটা নাজেল হয়েছে। দেখেন, হাওয়া এসে আটকে পড়ে চঞ্চল শিশুর মতন। শিশুর যে চঞ্চলতা, আর আমার জানালায় হাওয়া এসে বাড়ি খায় আটকে পড়ে, তার তুলনা, এই যে তুলনা, উপমা, উপমাই কবিত্ব বলা হয়েছে। জীবন দাস কত, মানে প্রত্যেকটা কবিতায় নতুন নতুন উপমা থাকতো, উপমাই কবিত্ব। উপমা যদি আমরা নতুন উপমা সৃষ্টি করতে না পারি, জসীমউদ্দিন লিখলেন কি, কচি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু। একটি কিশোরী মেয়ের বাহুর সৌন্দর্য প্রকাশ করার জন্য তিনি কি দেখলেন, কচি লাউয়ের ডগা যে টিকটিক করে, ওই মেয়েটার বাহু টিকটিক করে। এর চেয়ে আর বিবরণ লাগে না। তাহলে আমার কচি লাউয়ের ডগা আছে আমার গ্রামীণ জনজীবনের অভিজ্ঞতায়, তার সাথে আমি যে মেয়েটিকে চিনিয়ে দিব তার বাহুর আকার, সে অচেনা আমার পাঠকের কাছে। অর্থাৎ চেনা একটা বিষয়ের সঙ্গে তুলনা করে আমি বোঝাচ্ছি আমার অচেনা বা যাকে বোঝাতে চাই তার চরিত্রটা। অর্থাৎ এইখানে হাওয়া যে আটকে পড়ে তার চরিত্রটা কি, আমার জানা আছে চঞ্চল শিশুরা কিভাবে তার চঞ্চলতা করে, আশ্রে পড়ে, দৌড়ে যায়, এ ঘর থেকে ও ঘরে যায়। সেই চেনা জিনিসটাকে তিনি যে হাওয়ার কথা বলতে চাচ্ছে তার সঙ্গে মিলিয়ে একটা অসাধারণ উপমা। আমি বলি যে দেখো, আমার যারা আসে ছোট ভাইয়েরা বা অনুজরা, যে যদি জীবনে 5টা নতুন উপমা সৃষ্টি করতে না পারো, পূর্ব কাস্তের মতো চাঁদ বা চাঁদের মতো কাস্তে, এ ধরনের তো প্রচুর উপমা আমার কবিরা লিখে গেছেন, জেনে বুঝে নানাভাবে লিখে গেছেন। এর থেকে আলাদা করা যায় এমন উপমা যদি না লিখতে পারি, তাহলে কবিতা সারা জীবন কবিতা লিখে কিন্তু টিকে থাকে, কেউ চেনে না। কিন্তু একটি বই বা একটি ভালো কবিতা ফেরে, যে আমাদের হেলাল হাফিজ তো বড় উদাহরণ। কুসুম কুমারী দাস একটি লাইন না, আমার সন্তান যে কেলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এক মানে লিখছেন তিনি, অনেক কাব্যই আছে। এই 4 লাইনের জন্যই কিন্তু আজকে সবার মুখে মুখে ফেরে। আমি আরেকটি কথা বলে শেষ করি। আসলে বলা যেত, এটা নিয়ে অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা কাব্য নিয়ে বলা যেত। তার এই যে ছোট ছোট কবিতা, আমাদের চন্দনেরও কিছু আছে, চন্দনের দোহা নামে 2 লাইনের কবিতা। এই 2 লাইনে, এই 10 লাইন না লিখে 2 লাইনে বলা, মানে একেবারে নির্যাসটুকু তুলে আনা, সেই কাজগুলো করছে। তার শারদ পূর্ণিমা কিংবা আমার জন্য, এগুলো কিছু একেবারেই টানা গদ্যে কয়েকটি কবিতা উনি লিখেছেন। সেই কবিতাগুলো একটু অন্যরকম আনন্দ। যেমন বোনকে নিয়ে তিনি যখন বলেন যে মন চায় 2 বোন মিলে আবার ছুটির ঘন্টা সিনেমা দেখি আর কাঁদি। এই যে ছুটির ঘন্টা না বলে কিন্তু যে কোনো সিনেমা বসিয়ে দিতে পারতেন যে হলে, কিন্তু কেন ছুটির ঘন্টা? ছুটির ঘন্টা ওই সময় সারা দেশে, আমরা তখন অত বড় হইনি, মানে এমন কোনো মানুষ নাই যে ছুটির ঘন্টার জন্য কাঁদে নাই। একটি বাচ্চা কিভাবে আটকে পড়ে দিনের পর দিন, ওটা অসাধারণ বেদনার চলচ্চিত্র। আমি যখন জার্নালিজমে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন দর্দকারিস্তা নামে একটা সিনেমা এলো। বলা হলো যে এই সিনেমার টাকা সব ক্যান্সার হাসপাতালে দেওয়া হবে। তো আমরা তাহলে অন্তত যাই, এই সিনেমা দেখি। এখানে সিনেমার এই 15 টাকা বা 12 টাকা, তখন এই 12 টাকা অন্তত ক্যান্সার হাসপাতালে যাবে, এই আনন্দে আমরা দেখে আসি। তো দেখে আসার পর সবাই চোখ মুছতে মুছতে বের হয়। আরেক দিন যাই, 3 দিন 4 দিন দেখি, যে কদিন বলাকা সিনেমা হলে ওই যে প্রতিদিন যাই। একটা চিন্তা রয়েছে যে ওই যে টাকাটা ওখানে যাবে, আর বললো যে এরকম একটা ভালো সিনেমা। তো স্যার একদিন ক্লাসের অর্ধেকই চলে গেছে, এসে সব ঢুকতেছে দৌড়ে, কি ব্যাপার? বলে দেখো, আমরা কিন্তু টাকা দিয়েও আনন্দ কিনি, এই মানে বেদনা কিনি। তুমি জানো এটা দুঃখের ছবি, তারপরও টাকা দিয়ে দেখতে যাচ্ছ। অর্থাৎ চোখের জল ঝরিয়েও আনন্দ পাওয়া যায়।
তা আমরা যখন ছুটির ঘন্টা দেখে দেখে আমাদের মন হালকা হতো, চোখের জল আমাদের অনেক মন সরল করে দেয়। সেই যে ছুটির ঘন্টা সিনেমার কথা বলছে, আর বলছে কি, লবণ মরিচ দিয়ে বাঁশের চোঙায় কাঁচা পাকা কুল তেঁতলে খাই। আমাদের যাদের গ্রামীণ জীবনে সেখানে বাঁশের চোঙায় খাই, কিংবা পাটা পোতায় খাই, কিংবা থালে হাত দিয়ে চটকেই খাই, এই যে ছোট ছোট কি বলা যায় অনুসর্গ, যেগুলো আমাদের জীবনে ঘটে যাওয়া, ছোটবেলায় কিন্তু অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু রসনাবাসী সেখান থেকে মাত্র দুটি, যে বোনের সঙ্গে একসঙ্গে স্মৃতি বাহিত মাত্র দুটি ঘটনা উদাহরণ দিয়েছেন। এবং এই যে অজস্র ঘটনা ছোটবেলায় সকলে আমার সাথে আছে, আমাদের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, পাড়ার সাথে, কিন্তু সবগুলো তো কবিতায় আনবো না। কবিতায় আনবো কোনটা? এই যে বিবেচনা, আমি প্রথমে বলেছি যে পরিমিতি বোধটা, যে এমন দুটি আমি ঘটনার কথা বললাম আমার বোনের সঙ্গে, একটা কি ছুটির ঘন্টা দেখতে যাওয়া, আর একটা কি ওই যে খাওয়া, মরিচ লবণ মরিচ দিয়ে বাঁশের সঙ্গে কাঁচা পাকা কুল থেতলে খাই। আর আমও খেয়ে খাই, আমরা অন্য ফলও খাই। আমাদের ইয়ক তেঁতুল খাওয়ার গল্প তো আমাদের আছে, লুকিয়ে পকেটে রাখতাম, স্কুলে যেতে পকেটে রাখতাম তেঁতুল লবণ মাখিয়ে, তখন তো পলিথিন ছিল না, আমি এমনি কাগজেই রাখতাম। এই যে ছোটবেলার ছোট ছোট দুঃখের কথা, ছোট ছোট বেদনার কথা, ছোট ছোট বিরহের কথা, সেগুলো সে যখন তুলে ধরলো তার কবিতায়, তখন এটুকুন তার শুধু রসনারা বাসির থাকলো না, যে পাঠক পড়লো তার বেদনাও এর সঙ্গে মিলিত হলো, তার ভালোবাসাও মিলিত হলো, তার স্মৃতিকাতরতাও মিলিত হলো। এবং এই দুটি চিন্তা যখন এক বিন্দুতে মিলিত হলো, তখন ওই কবিতা সফল হয়ে উঠল। এবং রসনারাবাসীর অনেক কবিতাই সফল। আমি সেই ঢাকা থেকে আমরা দুজনে এসেছি, প্রচণ্ড গরম ঢাকা, এখানেও আবহাওয়া তেমন, মনে হয়েছিল যে এটি ব্যর্থ জার্নি না হয়, কিন্তু দেখা গেল যে না, আমরা এতটাই উপভোগ করেছি, বিশেষ করে এই বইয়ের প্রকাশন উৎসবে এসে, কারণ এটি সত্যিকার অর্থে একটি ভালো কবিতার বই। আমি বাংলা একাডেমির পরিচালক ভুলে যান, আমি নিজেও একটু কবিতা লিখি, কবিতা নিয়ে একাধিক প্রবন্ধ লিখেছি, কবিতা নিয়ে গবেষণা গ্রন্থ লিখেছি, সেই বিবেচনা থেকে বলছি সত্যিকার অর্থে ভালো বই। আমি অনেক বই পাই মফস্বল থেকে, ডাকে পাঠাই, ধরেন 40টা কবিতা, হয়তো 3টা 4টা কবিতা ভালো লাগলো, কোনোটা 20টা কবিতা ভালো লাগলো, কিন্তু এই কবিতা আমি ভালো লাগেনি, এমন কবিতা আমি এখনো পাইনি। আবার কখনো চিন্তা বদলায়, দেখা গেল যে 1 মাস পরে মনে হলো দূর, এই কবিতা ওরা না লিখলেও পারতো, এটা কিন্তু চিন্তা বদলায় সব সময়, না লিখলেও পারতো। আবার মনে হতে পারে এই 2টা লাইন ও লিখেছে, আমি চোখ এড়িয়ে গেছে, তো অসাধারণ লাইন। এভাবে কিন্তু অনেক পুরাতন লাইন আমাদের সামনে আসে, অনেক পুরাতন লাইন আবার আমাদের কাছ থেকে, নতুন লাইন আমাদের কাছ থেকে হারিয়ে যায়। তা আমার মনে হয় যে রসনারাবাসীর এই কবিতাগুলো, এ থেকে যদি 10টা কবিতাও টিকে যায়। আমি কিন্তু আব্দুল্লাহ সাহেবের সাথে কথা বলছিলাম, একজন কবির কবিতা সমগ্র দিয়ে গেছে, উনি বললেন দেখো ওরে কেউ কবি বলে না, তো কবিতা সমগ্র বের করেছে, নিজের টাকায় আমাকে দিয়ে গেল, আমি একটু মন দিয়ে পড়লাম। তখন দেখো 26টা কবিতা আছে অসাধারণ। একজন লেখকের জীবনে 26টা কবিতা অসাধারণ, অনেক বড় ব্যাপার, কিন্তু আমরা আসলে মন দিয়ে পড়ি না, যারা কবিতা লিখি তারাও পড়ি না। এই রসনারাবাসীর কবিতা আমি কেন পড়বো? মনে করবে যে পড়ছে আমি শামসুর রহমান পড়বো, রবীন্দ্রনাথ পড়বো, নজরুলও পড়বো, রবীন্দ্র নজরুল অবশ্যই পড়বো, জীবনানন্দ দাশ, বিনয় মজুমদার অবশ্যই পড়বো, শামসুর রহমান পড়বো, মোহাম্মদ নুরুল হুদা পড়বো, কিন্তু আমার সহযাত্রী একজন কি লিখছে সেটিও কিন্তু আমার দরকার হয়। রসনারাবাসী এই সমস্ত উপকরণ কোত্থেকে পেয়েছে? চোখ মেলে পেয়েছে, বাড়ির দিকে পথ দিয়ে যখন হাঁটে আশেপাশে তাকিয়ে পেরেছে। ছোট্ট একটা গল্প বলে শেষ করি। বিনয় মজুমদার খুব নামকরা কবি, অনেকে এই মুহূর্তে কিন্তু বেশি পপুলার হয়ে উঠছে বিনয় মজুমদার, উৎপল কুমার বসু, মানে জীবনানন্দ দাশের পরে যদি বলা হয় সবচেয়ে জনপ্রিয় কবিতা বিনয় মজুমদার। তা উনি একদিন, ওনার ছোট্ট একটা গদ্যের বই আছে, মানে বিভিন্ন জায়গায় টুকরা টাকরা বলছে, সেখানে একটা ছোট প্রবন্ধ, 1 পৃষ্ঠার প্রবন্ধ, সাধারণ মানুষের লেখা আধুনিক কবিতা। আধুনিক কবিতা কি করে লেখা? উনি বলছে যে একদিন বাড়িতে যাচ্ছি, কি বলে, দেখি যে পথে একজন চিংড়ি, কুচো চিংড়ি নিয়ে যাচ্ছে আর লাউ নিয়ে যাচ্ছে। তো পথে সবাই জিজ্ঞেস করে কি নিয়ে যাচ্ছ? পলিথিনে দেখতে পাচ্ছে যে কুচো চিংড়ি আর লাউ, তারপর না কুচো চিংড়ি নিয়ে যাচ্ছে। তো তারপরে বারবার বলতেছে কি নিয়ে যাচ্ছ? তো বলে আমি তো লাউ নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে সে লাউ দিয়ে এই কুচো চিংড়ি তরকারি করে খাবে। এই তুমি তো নিচ্ছ কুচো চিংড়ি, লাউ বললা কেন? মানে ওইটা হলো তার স্বপ্নে, গিয়ে খাবো লাউ, বিরক্ত হয়ে। বলে এটি তো অসাধারণ কবিতা, যে নিয়ে যাচ্ছি কুচো চিংড়ি, সে বলতেছে লাউ নিয়ে যাচ্ছি। তো এই যে কবিতা, মানে সাধারণ মানুষও কিন্তু কবিতা লেখে। আপনি দোকানে, চায়ের দোকানে কান পেতে রাখবেন, দেখবেন ওখান থেকেও কবিতার উপকরণ পাবেন। আমার মনে হয় রসনারাবাসী এরকম অনেক জায়গা থেকে এই বন্ধুদের কাছে শুনে অনুভব করে এই কবিতাগুলো লিখেছেন।
তার বইয়ের প্রকাশ উৎসবে যতই আমার কাছে মনে হচ্ছে না যে সিলেট থেকে বা ঢাকা থেকে এত দূরের। আমরা কবিতার ঢাকা শহরেও কবিতার অনেক বড় বড় অনুষ্ঠানে যাই, এতজন লোক থাকে না, এবং যারা আসছেন সবাই যার যার অবস্থানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। আরও বেশ কিছু প্রতিষ্ঠিত কবি এখানে আছেন, সবার অংশগ্রহণে তার এই কবিতার বইয়ের প্রকাশনা, এটি আমি মনে করি যে তাকে উৎসাহ দেবে, যারা এসছেন তারা উৎসাহিত হবে। রসনারাবাসীর পরবর্তী আরও সফলতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। পরিচালক বাংলা একাডেমি ঢাকা, তিনি আমাদের আজকের প্রধান অতিথি ছিলেন ডক্টর তপন বাগচি, এবং ওনার যে জ্ঞানগর্ভ বক্তৃতা সেটা আমরা শুনলাম, শুনে নিজেকে ঋদ্ধ করলাম। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আমি সাধারণ সম্পাদক আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। এখন আমাদের সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী মনি, ওনার বক্তব্যের সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি ডক্টর তপন বাগচি, কবি, গবেষক, পরিচালক বাংলা একাডেমি, বিশেষ অতিথি সহ উপস্থিত সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে রসনারাবাসীর মেঘ ছুঁয়েছে মন পঞ্চম কবিতার পুরক উন্মোচন হতে যাচ্ছে, হয়ে গেল। তো সবাই এখানে গরমের মধ্যে এসেছেন, এর জন্য আমি সবার কাছে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আমি সবার কাছ থেকে বাঁশির কবিতার আলোচনা, কবিতা শুনেছেন, এবং বাঁশি একজন খুব ভালো লেখক, এবং সে বাস্তবতার সহিত বেশি কবিতাগুলো লিখে, এর জন্য আমার বেশি ভালো লাগে, আমি পড়ি। তো সবাই পড়েন তার বই, এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, সে যেন আমাদের মাঝে আরও ভালো ভালো কবিতা নিয়ে আসে, এবং তার সবল সুস্থ দীর্ঘায়ু কামনা করি। আজকে আমি আর সবার কাছে শুনে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে আবারও শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকে, সুস্থ থাকে জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ।